আপনারা শুনছেন ভৌতিক আসর। হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সাথে আছে মিফতি, আর সম্পাদনার দায়িত্বে আছেন জয়নাল আবেদিন সোহান। তো চলুন না দেরি না করে গল্পটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনারা অনেকেই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো প্লিজ যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি সোজা গল্পে চলে যাই। এত রাতে পুকুরে কে গোসল করে? চৌকিদার মোতালেব টর্চ বন্ধ করে ঝোপের আড়ালে আড়ালে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশে পূর্ণ চাঁদ, সে আলোতে মনে হচ্ছে পুকুরের মাঝখানে একটা নারী মূর্তি। টর্চ জ্বালালে অবশ্য মুখটা স্পষ্ট দেখা যাবে, কিন্তু এলাকার কোনো মেয়ে যদি হয়ে থাকে ওটা, তাহলে গোসল করার সময় মোতালেব তার দিকে আলো ফেলে দেখছিল, এমন অভিযোগ তুললে একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি ঘটে যাবে। তাই ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়েই সামনে বাড়তে লাগলো মোতালেব। অবশ্য স্থানীয় কোনো মেয়ের এই পুকুরে রাত 2টায় এসে গোসল করার কোনো মানেই খুঁজে পেল না সে। এই পুকুরটা নিয়ে এমনিতেও গ্রামে অনেক লোককথা আছে, কিছুটা ভয়ও করছে তার। পুকুরের একেবারে পাশের ঝোপের আড়ালে এসে লুকালো মোতালেব। ঝোপের সামনের কিছুটা অংশ সরিয়ে পুকুরের মাঝের মূর্তিটা চেনার চেষ্টা করছে। হ্যাঁ, মুখ না দেখা গেলেও বোঝাই যাচ্ছে ওটা একটা মেয়ে। হঠাৎ কি হলো, পুরো শরীর সামনের দিকে ঝুঁকে পড়ল মোতালেবের। পায়ে কিসের টানও লাগলো সাথে সাথেই। নিয়ন্ত্রণ হারিয়ে উপুর হয়ে গেল মোতালেব। গড়াতে গড়াতে একেবারে পুকুরের কিনারে এসে পড়ল। তার পড়ে যাওয়া দেখে যেন পুকুরের মাঝখান থেকে মিষ্টি মেলি কণ্ঠের খিলখিল হাসির শব্দ ভেসে আসলো তার কানে। মোতালেব ঘাবড়ে গেছে। টর্চটা পুকুরের পানিতে ডুবে গেছে, ওটা আশা নেই। চাঁদের আলোয় অবশ্য দেখতে সমস্যা হচ্ছে না কিছু। সোজা হয়ে দাঁড়ালো মোতালেব। পুকুরের দিকে লক্ষ্য করে খেকিয়ে উঠল সে। কে গো, এত রাতে গোসল করে? আবার সেই খিলখিল হাসির শব্দটা এতই মিষ্টি যে রাতের নির্জনতা মোতালেবের মনে ভয় সঞ্চয় না করে উল্টো কৌতূহল দিয়ে ভরে তোলে তার মন। ওই তো মেয়েটা ধীরে ধীরে সাঁতরে এদিকে আসছে। পুকুরের একেবারে কিনারের দিকে কোমর সমান পানি, সেখানে এসে দাঁড়ালো মেয়েটা, মুখে মিষ্টি হাসি। বিস্মিত দৃষ্টিতে তীব্র জ্যোৎস্নার আলোতে অপরূপ সুন্দর মুখায়েবের দিকে চেয়ে রইল মোতালেব। জলপরি। কখন যে মেয়েটার এই মায়ারূপে সম্মিত হয়ে গিয়েছে সে টেরই পায়নি। মেয়েটা এবার বাঁশির মতো সুরালো কণ্ঠে বলল, আমার চেনো নাই মোতালেব? কাবিলের বউ। কি যে গরম পড়েছে আজকে, তাই তো নাইতে আসলাম। চিনেছে এমনভাবে মাথা ঝাঁকালো মোতালেব, অথচ কাবিল নামের কাউকেই সে চেনে না। আবার সে মেয়েটি বলল, তুমিও তো দেখি ঘামছো মোতালেব, আসো পুকুরে একসাথে স্নান দেই। পানির সাথে শাড়ির কাপড়ের শরীর একদম লেপ্টে থাকায় এমনিতেও মোতালেব মেয়েটার দিকে চোখ সরাতে পারছিল না। এবার মেয়েটা আঁচল খুলে কোমর সমান পানিতে ফেলে দিতেই তার অবস্থা আরও খারাপ হয়ে এলো। মেয়েটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে পুকুরের দিকে। মোতালেব পুকুরের পানিতে পা ভিজিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। মেয়েটা আবার সেই সুরেলা কণ্ঠের খিলখিল হাসির শব্দ করে ঘুরে একেবারে পুকুরের মাঝখানে চলে গেল। আচ্ছন্নের মতো সাঁতরে মোতালেবও পিছু নিল মেয়েটার। মেয়েটা তার দিকে পিঠ দিয়ে ভেসে আসছে পানিতে, নগ্ন পিঠের থেকে 3 হাত পেছনে মোতালেব। হঠাৎ মেয়েটার চেহারা কেমন যেন বদলে গেল। শাড়ি কাপড়ের বদলে পরনে সালোয়ার কামিজ। পূর্ণ যুবতী মেয়েটা সেই সাথে একটা কিশোরী মেয়েতে রূপান্তরিত হলো। গায়ের রং পেছন থেকে দেখেও বোঝা যাচ্ছে শ্যামলা। এতক্ষণ হুঁশ ফিরল মোতালেবের। নিজেকে এই অবস্থায় পুকুরের মাঝে দেখে ঘাবড়ে গেল সে। কি হচ্ছে? মেয়েটা ধীরে ধীরে তার দিকে ঘুরল। মৃত মানুষের দৃষ্টি চোখে, মুখ রক্তশূন্য ফ্যাকাশে, চোখের মনি সহ সাদা অংশ পুরোটাই লাল, এগিয়ে আসছে তার দিকে। মেয়েটা হা করতেই কালো কুচকুচে জিহ্বা বেরিয়ে পড়ল। ভয় চিৎকার দিতে গিয়ে মোতালেব অনুভব করল তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। মেয়েটার পুরো শরীরে এবার পোকা কিলবিল করতে দেখল সে। পচা মাংসের গন্ধ। দম আটকেই মরে যেতে লাগলো মোতালেব। হঠাৎ অনুভব করলো শিকড় বা লতার মতো কিছু পেঁচিয়ে ধরেছে ওর পা। আস্তে আস্তে কোমর পর্যন্ত পেঁচিয়ে ধরল ওটা ওকে। মেয়েটা এবার তার মুখোমুখি এসে পড়েছে, পানিতে ভাসছে। কি ভয়ঙ্কর চেহারা! এই মেয়েটাকে মোতালেব চেনে, কিন্তু এর তো এখন এখানে থাকার কথা না।
ভয়ঙ্কর এক শব্দহীন হিংস্র হাসি ফুটে উঠল মেয়েটার মুখে হবে। সাথে সাথেই কোমরে একটা টান অনুভব করল মোতালেব। কিছু একটা তাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটার খিলখিল শব্দ তার কানে বাজছে। লতাটা তার গলা পেঁচিয়ে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে তার। পরদিন সকালে পানি আনতে গিয়ে মাতবর বাড়ির বউই প্রথমে মোতালেবের লাশটা পুকুরে ভাসতে দেখে। চিৎকার করতে করতে ছুটে পালাইশে হারিয়ে ফেলে লোক জড়ো হয়। পুলিশ আসে। কেউ মৃত্যুর সঠিক কারণ কিনারা করতে পারে না। তাদের তদন্তের জন্য মোতালেবের লাশ শহরে নিয়ে যায় পুলিশ। পরদিন সেই গ্রামেই একটু চায়ের দোকানে কয়েকজন মধ্যবয়স্ক লোকের আড্ডা বসেছে। আলোচ্য বিষয় মোতালেবের মৃত্যু। শুনেছেন মিয়া, মাদুর বাড়ির পুকুরে তো আবারও দাও ফিরাইছে। দাও? তোমার কি মনে হয় মোতালেবের দাও মরেছে? তো কি আর কি, মনে নাই 3 বছর আগে হোসেন মাইয়া গোসল করতে গিয়ে নিখোঁজ হইয়া গেল, আর 2 দিন পরই পুকুরের থেকেই লাশ ভাইসে উঠল। মোতালেব তো সাঁতারও জানে, পুকুরে টিপা মরব কে? দেও স্যার আর কার কাম? তাই তো, এই 2টা খুনই তাহলে ওই দেওয়ের কাজ। ওগো, কাজ তো এইটাই। পুকুরে থাকে একলা মানুষ পাইলে নানান মানুষের ছুরুত ধইরা পানিতে নামান, নামলেই খামসাবার পানির তলে নিয়ে গিয়ে গলা টিপ্পা মায়েরা ফেলে। আমার ছোটবেলায় কত শুনছি এইসবের কথা, কিন্তু আমার বয়সকালের প্রথমবার 2টারে মরতে দেখলাম দেওয়ের হাতে। 1 মাস পর সিএনজি এসে দাঁড়ালো মিয়াপুরের গ্রামের অনতি দূরে উপজেলার সামনে। আর ভেতরে সিএনজি যেতে পারবে না, তাই গাড়ি থেকে নেমে পড়লেন প্যাসেঞ্জার লোকটা। আশেপাশের কয়েকটা দোকানদার, ক্রেতা আর পথচারী কৌতূহলী হয়ে লোকটার দিকে তাকালো। গেরুয়া লুঙ্গি আর পাঞ্জাবি পরা 30 থেকে 32 বছরের লোকটা, চুল দাড়ি বড় বড়, মোচ কাটা, গলা একটা গেরুয়া গামছা, পায়ে চটি। ভাড়া মিটিয়ে দিয়ে একটা চায়ের দোকানের সামনে গিয়ে মিয়াপুরের গ্রামের ঠিকানা জানতে চাইলেন আগন্তুক। সবে পশ্চিম দিকে ধান ক্ষেতের মাঝখানের আইলটা দেখিয়ে দিল। ধীরে ধীরে পশ্চিম দিকে হাঁটা ধরলেন তিনি। 3 ফুট প্রশস্তের লম্বা আইল, 2 পাশে ধান ক্ষেত। দিনটাকে সুন্দর বলা যায় না, কড়া রোদ, সামান্য বাতাসও নেই, ভ্যাপসা গরম। প্রতীকের নাম রশিদ, পেশায় তন্ত্র সাধক। জিন ভূত প্রেতাত্মা বিশ্বাস নিয়েই তার কারবার। এমনিতে একটি সরকারি কলেজে অনার্স শেষ করেছেন তিনি। শখের বশে এই পেশায় আসেন এক তান্ত্রিক ওস্তাদকে ধরে। নানান অলৌকিকতার অস্তিত্ব সামনে থেকে দেখে এই পেশাটাকে ধীরে ধীরে নেশায় নিয়ে এসছেন তিনি। ওস্তাদ জালালউদ্দিন মাতব্বরের কাছেই অধিক তন্ত্র মন্ত্র পিশাচ দূরীকরণের উপায় শিক্ষা লাভ করেছেন। তার কথায় মিয়াপুর গ্রামে আসতে হয়েছে রশিদকে। এই গ্রামে নাকি একটা পুকুরে দেও, অর্থাৎ পুকুরের পিশাচ আসে। এই পর্যন্ত 3টা খুন করেছে ওটা। প্রায় 3 বছর আগের 15 বছরের এক কিশোরী গোসল করতে এসে নিখোঁজ হওয়ার 2 দিন পর পুকুরে ওর লাশ দেখতে পাওয়া যায়। বাকি 2টা খুন হয়েছে গত 1 মাসে। মিয়াপুর গ্রামের চৌকিদার মোতালেবের লাশ পাওয়া যায় পুকুরে ভাসমান এক সকালে। যেদিন লাশ পাওয়া যায় তার আগের রাতেও নাকি সবাই তাকে সুস্থ অবস্থায় ডিউটি করতে দেখেছে। এর 15 দিন পরেই মাতবর বাড়ির ছোট ছেলে বউয়ের নিষেধ না মেনে সকালে দাঁত মাজতে পুকুরে গেলে আর ফিরে আসেনি। অনেক খুঁজে ওর লাশ পাওয়া যায়নি ওই দিন, কিন্তু 2 দিন পর ঠিকই লাশটা ভাসতে দেখা যায় ওই পুকুরে। এরপর থেকে একা কিংবা দল বেঁধে কেউই যায় না ওই পুকুরে, অথচ আশেপাশের 15 ঘরকে ওই পুকুরের পানি আশ্রয় করতে চলতে হয়। একটা মাত্র টিউবওয়েল আছে ওখানে এখন। তাই রশিদের এই গ্রামে আগমন। পুকুর থেকে দাও তাড়িয়ে পুকুরটাকে অভিশাপ মুক্ত করতে হবে। বেশ বিরক্তি নিয়ে এই ধান ক্ষেতের মাঝের আইল দিয়ে হেঁটে যাচ্ছিলেন রশিদ। হঠাৎ পেছনের টুংটাং সাইকেলের বেলের আওয়াজ পেলেন। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখলেন তার থেকে কিছুটা কম বয়সী একটা লোক পুরনো ফনিক্স মডেলের সাইকেল চালিয়ে আসছে। তাকে দেখেই সাইকেল থামিয়ে দিলেন। লোকটার পরনে সাধারণ ফুল প্যান্ট আর চেক শার্ট, চোখে চশমা, পায়ে চটি, ঠিক যেন একজন গ্রাম্য মাস্টার। রশিদের দিকে কয়েক মুহূর্ত লক্ষ্য করে লোকটা বলল, আপনি ঢাকা থেকে আসছেন তান্ত্রিক? জি। আপনি? মোকলেস, মাতবর বাড়ির মেজ ছেলে। ও আচ্ছা, আপনার ছোট ভাই তো মারা গিয়েছে। জি। আমি জালালউদ্দিন তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমিও অস্থায়ীভাবে ঢাকায় থাকি। তাই নাকি? কোথায়? মোহাম্মদপুর। আমি সাভার। লোভাতু দৃষ্টিতে সাইকেলের পেছনের সিটের দিকে তাকিয়ে আছে রশিদ। লিফট পেয়ে গেলে এই গরমে আর এতটা পথ হেঁটে যেতে হবে না। ওনার মনের কথা বুঝতে পেরে যেন মোখলেস মাতব্বর বলল, উঠুন পেছনে।
ডাবল সাইকেল চালাতে আমার চাইতে ওস্তাদ আর কেউ নেই। শান্তি পেল রশিদ। সাইকেলে তেমন কথা হলো না দুজনের ভেতরে। সে পুকুর, অদ্ভুত মৃত্যু নিয়ে কোনো কথাই পথে জিজ্ঞাসা করল না রশিদ। একবারই নিজেও আলাপ জমালো না মোকলেস। শুধু চলার পথে মাতব্বরদের পরিবার সম্পর্কে সামান্য তথ্য জেনে নিল। মাতব্বর বাড়িতে চলে এলো ওরা আধা ঘন্টায়। পরিবারের ছোট ছেলে হারানোর শোকের সাথে মাতব্বর বাড়ির লোকেরা অচেনা এক আতঙ্কে সব সময় অস্থির হয়ে আছেন। পুকুরের সবচেয়ে কাছে বাড়িটা তাদের। রশিদকে দেখে তাই কিছুটা মনোবল ফিরে পেল তারা। রশিদ পুকুর সম্পর্কে কোনো কথা না তুলে সোজা আমার হাত মুখ ধোয়ার জন্য সামান্য পানি আর খাওয়ার জন্য কিছু থাকলে দেন, ক্ষুধা পেয়েছে খুব। আর একটা বিছানার ব্যবস্থা করেন সন্ধ্যার আগেই, যাতে কেউ আমাকে না জাগায়। বলার ভেতরে ভেতরে সবাই কিছুটা ক্ষুণ্ণ হলো। এ কেমন তান্ত্রিক! রশিদ সত্যি খুব ক্লান্ত। খাবার খেয়ে তার জন্য তৈরি করা বিছানায় শুয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন সূর্য ডোবার পরেও 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে। ঘুম ভেঙে বাইরে অন্ধকার দেখে মনে হলো একটু বেশি উদাসী ভাবে মনে হয় প্রকাশ করে ফেলেছে সে। গ্রামে পৌঁছে গোসল করার জন্য মন আর শরীর উসখুস করছিল, কিন্তু নিজেকে আটকে রেখেছে রাতের ভেলকির জন্য। এখন একা সে ওই পুকুরে গোসল করতে যাবে। সত্যি অশরীরে থাকলে রাতে এদের ক্ষমতা দেখানোর কথা। কোনো একটা কিছু করতে গিয়ে যদি মৃত্যু ভয়টাই না থাকে, তাহলে জীবনের আসল রোমাঞ্চটাই উপভোগ করা যায় না। বিপজ্জনক রোমাঞ্চে ভরা অনুভূতির জন্যই তো এই কাজটাকে এত ভালোবাসে রশিদ। শরীরের সমস্ত তাবিজ কবচ যা কিনা অশরীরী শক্তি থেকে তাকে রক্ষা করতে পারে, সবগুলো খুলে বিছানার উপর ফেললেন তিনি। সাথে করে আনা ঝোলা থেকে আরেকটা গেরুয়া রঙের লুঙ্গি আর মাটি রঙের তোয়ালে বের করলেন। পাঞ্জাবিটা আগে খুলে একটা চেয়ারে ঝুলিয়ে দিয়েছিলেন। পরনে এখন শুধু একটা গেরুয়া লুঙ্গি, খালি পা। কাঁধে তোয়ালে আর অপর লুঙ্গি তুলে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন রশিদ। এই বাড়ির লোকজন বলতে প্রধান মাতব্বর অর্থাৎ মোকলেসের পিতা মারা গেছেন 15 বছর আগে। মোকলেসের মা বেঁচে আছেন, বিছানায় পড়া। মোকলেসের ছোট ভাই মোমেন মাতব্বরি 15 দিন আগে মারা গিয়েছিল পুকুরে দেওয়ের হাতে। সে বিয়ে করেছে গত বছরেই। তার বিধবা স্ত্রী এখনও এই বাড়িতেই রয়েছে। বাড়ির মেজ ছেলে মোকলেস মাতব্বর ভাইয়ের মৃত্যুর পর স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে এসে এখানে থাকছেন। বাড়ির বড় ছেলে মুসলিম মাতব্বর, বয়স 40-এর কাছাকাছি। স্ত্রী 2 ছেলে মেয়েকে তার। 3 মাতব্বর ভিন্ন খেলেও এক উঠানকে ঘিরেই তাদের থাকার ঘরগুলো। এইটুকু তথ্য সাইকেল আসতে আসতে মোকলেসের কাছ থেকে জেনে নিয়েছিলেন রশিদ। উঠানে বেরিয়ে সবাইকে মোটামুটি দেখতে পেল রশিদ। অনেকগুলো হারিকেন জ্বলছে। রশিদ কিভাবে দেখে সবার চোখ কপালে উঠে গেল যেন। মোকলেসই প্রথমে তার কাছে ছিল। কোথায় যাচ্ছেন তান্ত্রিক ভাই? স্নান করা হয়নি তো যেদিনে? যাই স্নান দিয়ে আসে একটু পুকুরে। কাল সকাল থেকে আপনাকে সব সমস্যা ঠান্ডা মাথায় শুনুন। কল আছে, সাইপ্পা পানি না দিই? না, ওই পানিতে কি আর গোসল করে মন ভরে? পুকুর তো আমি চিনি, একটা হারিকেন জোগাড় করে দেন। চাঁদের বাপ মানে তো আকাশ দেখা যায় না। আপনার কবচ ঝোলা ছাড়া যাবেন? ওসব লাগে না আমার, যাব গোসল করতে। সবাইকে চিন্তিত দেখালো। বাড়ির মেয়েরা ভুলেই গেল তান্ত্রিকের কাজটাই তো এটা। আসলে মনে মনে কেউই ছেলেটাকে তান্ত্রিক হিসেবে মেনে নিতে পারেনি। আলো ভোলা চেহারার এক ছেলে যেন মায়ের সঙ্গে ঝগড়া করে সন্ন্যাস নিয়েছে। এত কম বয়সী তান্ত্রিক! তারাও কড়াসুরে এই সময় আয়োজন ছাড়া পুকুরে যেতে নিষেধ করল। মোকলেস অনেক নিষেধ করার পরেও যখন রশিদ নাছোড়বান্দার মতো পুকুরে যাওয়ার পথ থেকে সরে আসলো না, তখন সে বলল, আমি আপনার সাথে যাব তাহলে। সাথে সাথে বাড়ির ভেতরে কান্না চেঁচামেচি পড়ে গেল। তারা দেওয়ের হাত থেকে তাদের আরেকটা পুরুষকে হারাতে রাজি নয়। মুসলিম মাতব্বর ঘর থেকে বেরিয়ে এলেন চেঁচামেচিতে। সবার কথা শুনে জাহাজের সাথে বললেন, উনি এখানে আসছেন কি তোমাদের হাতের পিঠাপুলি খাইতে? উনি কি করবেন বা সব জানাইতে তো করতেছে। তোমরা বেশি বোঝো নাকি? উনি তান্ত্রিক মানুষ, ওনার দেখলে দাও পেচ্ছাবো কইরা দিবে। যেতে দাও, উনি তো আইসেনি দাও দেখানোর লজ্ঞা। মোকলেস তুই ঘরে যা, উনি গেলে একলা যাক। আশেপাশের কয়েক ঘরের মানুষও এসে হাজির হয়েছে। রশিদ একটা হারিকেন হাতে তুলে নিয়ে একাই নারকেল পাতার বেড়া সরিয়ে পুকুরের দিকে রওনা হলেন। কয়েকজন তার পিছু পিছু গেলেও যেখান থেকে পুকুরের চেহারা হালকা দেখা যায় ওই জায়গার সামনে আর এগিয়ে যাওয়ার সাহস পেল না কেউ।
হারিকেনের আলোতে অন্ধকার কেটে সামনে এগিয়ে যাচ্ছেন রশিদ। ঠান্ডা বাতাস, পাতার সঙ্গে পাতার ঘষা খাওয়ার শব্দ, ঝিঝি পোকার ডাক। হারিকেনের ঝাপসা আলোতে একা হেঁটে গেলে পৃথিবীর সব অলৌকিকতা বিলুপ্ত হয়ে গেছে বিশ্বাস করা মানুষও কল্পনায় 10-12টা ভূত প্রেতের অস্তিত্ব অনুভব করবে আশেপাশে। এই ধরনের পরিস্থিতি রশিদের জন্য প্রথম নয়, তাই তার মনে বিন্দু মাত্র ভয় নেই। তান্ত্রিকদের কাজই তো আধার আর আধারের প্রাণী নিয়ে। আশঙ্কার কথা হচ্ছে সে মনে প্রাণে তান্ত্রিক নয়। তান্ত্রিকদের শোভা পায় না এমন অনেক কাজই করে সে ভিন্নভাবে। তার অশরীরী সমস্যার সমাধানের এই ভিন্ন উপায় আবিষ্কারের চিন্তা এবং ভাবাবেগ প্রশ্রয় দেওয়ার কারণে অধিকাংশ রহস্য উদ্ঘাটন করতে পারলেও তার সমাধান করতে ব্যর্থই হয়েছেন বেশিরভাগ সময় তিনি। রশিদ মনে করেন তান্ত্রিকদের ভয় পেতে হয় না, এবং তারা যে ভয় পান না এটাও সবার সামনে জহির করে বেড়ানোর তন্ত্র সাধনার জন্য একান্ত জরুরি। নাহলে তান্ত্রিকের উপর মানুষের ভরসা জন্মাবে না। এই সূত্র মেনে রশিদ সবার দৃষ্টি আকর্ষণ করে এই রাতে একা অভিশপ্ত পুকুরে গোসল করতে এসেছেন। পুকুরের পাড়ে হারিকেনটার শুকনা কাপড় রেখে পানিতে নেমে পড়লেন রশিদ। ঠান্ডা পানি, অদ্ভুত কাঁপুনি অনুভব করলেন পুরো শরীরে। এই প্রথম কেমন একটা ভয় ভয় লাগলো ভেতরে। এই পেশে এসেছেন অনেকদিন ধরে, তাই অশুভ কিছু আশেপাশে থাকলেই টের পেয়ে যান তিনি। এখন সেই রকম একটা অনুভূতি হচ্ছে তার। ঝাপসা আধারে এই পুকুরে সাঁতরে বেড়ালেন তিনি। পা কাঁপালেন বারবার, কোনো কিছু জড়িয়ে গেল কিনা বুঝতে। তিনি জানেন অশুভ কিছু একটা তার আশেপাশে আছে, ওনাকে দেখছে, কিন্তু ওটা কি কিছুতেই উপলব্ধি করতে পারছেন না। অপেক্ষা করছেন কোনো সময় মুখোমুখি হবেন ওটার। অবশ্যই তিনি যে ধরনের দেহ অনুমান করে আত্মবিশ্বাসের সাথে এখানে এসছেন, সেটা হলে এই মুহূর্তে ওটা তার সামনে দেখা দেবে না। তার এত রাতে একা একা পুকুরে গোসল করতে আসার অর্থ হচ্ছে তিনি যেই গ্রামে এসেছেন তার উপস্থিতি তিনি অশরীরীকে জানিয়ে দিয়ে গেলেন, এবং কোনো রকম তাবিজ কবজ সঙ্গে না এনে তন্ত্র মন্ত্র না উচ্চারণ করে এটা বুঝিয়ে দিচ্ছেন তিনি কোনো শত্রু নন। অশরীরীর যদি কোনো সাহায্য লাগে তাহলে তিনি আছেন, তাকে মুক্ত করতে চান তিনি। যে সে যাতে রশিদের সাহায্য চায় এবং মুখোমুখি হয় তার এই ভাবাবেগ অবশ্য কোনো তান্ত্রিকের জন্য নিরাপদ না। যে কোনো মুহূর্তে মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে পারে ওকে। সত্যিকারের কোনো ভয়ঙ্কর দেহ যদি এটা হতো তাহলে দেখা না দিলেও এতক্ষণে রশিদকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যেত। তার নিজেকে রক্ষা করার কিছু নেই, কিন্তু এমন কিছুই হয়নি রশিদের চিন্তায়। তাহলে ঠিক সে যা ভেবেছে তেমনটাই হয়তো ঘটনা। রশিদ পুকুর থেকে উঠে এলো। রশিদের ধারণা গত 1 মাসে এই দুটো খুন, এই দেও রহস্যের পেছনের আসল উৎস। পটভূমি গ্রামে পৌঁছানোর আগে উপলব্ধি করে বুঝে নিয়েছেন তিনি। পুকুরে যেই দেও রয়েছে ওটা কোনো প্রাচীন দেও না, ওটা দেও হওয়ার বয়স 3 বছর। ওটা একটা কিশোরী মেয়ে। বাকি সত্যতা সাবধানে গ্রামের মানুষদের কাছ থেকে কাল দিনের বেলায় জেনে নিতে হবে। এরপর নিশ্চিন্ত পদক্ষেপে যা করার করবেন তিনি। তাকে জীবিত অবস্থায় গোসল করে বাড়িতে ফিরতে দেখে খুশির সাথে সাথে বিস্মিত হলো সবাই। তারা যেন রশিদের নিখোঁজ হওয়াটাকে স্বাভাবিক নজরে দেখতেন এবং ও আর ফিরে না আসলেও অবাক হতেন না। সবাই বুঝলেন এই তান্ত্রিক জাতের তান্ত্রিক। ভয় ডর বলে এর মধ্যে কিছুই নেই। এবার পুকুরের দেওয়ের অভিশাপ থেকে তাদের মুক্ত করতে ওনার বিকল্প আর কিছু নেই। দিনের মাঝে রশিদের আচরণে যেমন ক্ষুণ্ণ হয়েছিল সবাই, দিনের শেষে রশিদের এই আচরণ দেখে সবার মনেই তার প্রতি ভক্তি শ্রদ্ধা জেগে উঠল। ভয় কেটে গেল অনেকটা। পরদিন সকালে উঠে রশিদকে তন্ত্র সাধনার ধারে কাছে না গিয়ে গোয়েন্দাগিরি শুরু করতে দেখে আবার মাতব্বর বাড়ির সবাই ক্ষুণ্ণ হলো। রশিদ স্থানীয় চায়ের দোকানদারের কাছে যা জানার জেনে নিলেন। হোসেন মিয়ার একমাত্র কন্যা ছিল ময়না। গোসল করতে গিয়েছিল দুপুরে মাকে বলে, তারপরেই নিখোঁজ হয়ে যায়। সবখানে খুঁজেও পাওয়া যায় না তাকে। 2 দিন পর সকালে ভাসমান লাশ পাওয়া যায় পুকুরে। রশিদ কৌতূহলী হয়ে জানতে চায় পুলিশ আসেনি। লোকটা জানায় একজন হাবিলদার এসেছিল, শুধু লাশ পরীক্ষা করে ঘোষণা করে দাও খুন করেছে ময়নাকে, তাই আর পুলিশ তদন্তের দরকার নেই। ময়নার ময়না তদন্ত ছাড়াই ওর লাশ দাফনের অনুমতি দেয়া হয়। ময়না তদন্ত জিনিসটা কি তা অবশ্য দোকানি বোঝে না। সে বলেছিল যেদিন লাশ পাওয়া যায় ওই দিন বিকেলেই হোসেন মিয়ার বাড়ির উঠানে কবর দেওয়া হয় ময়নাকে। পুলিশ কিনা বলে দাও খুন করেছে, কিছু একটা ঘাপলা যে আছে বোঝাই যায়। সে যা ভেবেছিল তার সাথে মিলে যাচ্ছে। 1 বছর আগে হোসেন মিয়াও মুসলিম মাতব্বরের কাছে তার সব জায়গা জমি বিক্রি করে দিয়ে চলে গেছেন এই গ্রাম থেকে।
ময়নাই তাদের একমাত্র সন্তান ছিল। এতদিনেই পৈতৃক জমি ছেড়ে তারা কেন গেলেন? আরও কিছু মানুষের সঙ্গে কথা বলেও হোসেন মিয়া চলে যাওয়ার সঠিক কারণ জানা গেল না। সে সময় চৌকিদার মোতালেবের মাধ্যমেই পুরো গ্রাম আসল সত্যটা জানাজানি হয়েছিল। সে নাকি রাতে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরের নিচ থেকে বড় শরীরের এক দেহকে উঠতে দেখেছিল। দেহের কোলে ছিল ময়নার মৃত শরীর। দেহ ময়নার লাশটা পুকুরে ভাসি দিয়ে আবার পানিতে ডুব দিয়েছে। সবটাই তার চোখে দেখা। ভয়ে বাড়ি ফিরে গিয়েছিল সে। আসলে কি মোতালেব এমন কিছু দেখেছিল 3 বছর আগে, নাকি মোতালেবই খুন করেছিল ময়নাকে আর পুরো গ্রামে মিথ্যা গুজব ছড়িয়েছিল? না, তাহলে তো তার মৃত্যুর ভেতর দিয়ে সব শেষ হয়ে যেত। মাতব্বর বাড়ির ছোট ছেলেটার মৃত্যু প্রমাণ করে আরও কয়েকজনের ওপর রাগ পুষে রেখেছে মেয়েটার আত্মা। মেয়েটার মৃত্যুর সঠিক কারণ জানা অসম্ভব হলো না। অন্তত এটা জানলে বোঝা যেত মেয়েটার লক্ষ্য আর কে কে। আশ্চর্যজনকভাবে গ্রামে কেউই সন্দেহ করে না কোনো মানুষ ময়নাকে খুন করতে পারে। সবার দৃঢ় বিশ্বাস এটা দেহের কাজ। এখন একটাই উপায় আছে, পুকুরে মেয়েটার অতৃপ্ত আত্মার মুখোমুখি হতে হবে রশিদকে। জানতে হবে ওর আসল মৃত্যুর কারণ। কিন্তু মেয়েটার আত্মা কি তার মুখোমুখি হবে, অথবা ওর খুনের সঙ্গে যারা জড়িত তাদের একজনের থেকে জেনে নিতে হবে সব? তাদের পুকুরে যে অন্য কোনো দেহ নেই, ওটা ময়নার প্রেতাত্মা, ওটা মোটামুটি নিশ্চিত হয়ে এভাবে চিন্তা করেছেন রশিদ। তান্ত্রিকের তন্ত্র সাধনা ছেড়ে গোয়েন্দাগিরিটা খুব সুন্দর চোখে দেখলেন না মুসলিম মাতব্বর। তিনি রশিদকে ডেকে পাঠালেন। আপনি তান্ত্রিক, তন্ত্র ঝাড়বেন আপনি? আপনার কাজ পুকুরের সাথে। পুকুরের ধারে কাছে আপনার সারাদিনও যাইতে দেখলাম না। আপনি কেন সারাদিন মাইনসের কাছে গিয়া আগের প্যাচাল তুলতেছেন? হোসেন আর তার মাইয়া ময়নারে নিয়ে আপনারা তো চিন্তা কেন? আপনি পুকুরের দাও খেদান। দেখেন মাতব্বর সাহেব, এটা মাসুদ রানার গাঁজাখড়ি পিশাস গল্প না যে আমি মং চং বলে ফু দিলেই দেও আমার হাতের রাখা বোতলের ভেতর ঢুকা পড়বে আর সব ঝামেলা শেষ। এই তন্ত্র পরে যদি সব করা যাইতো তাহলে পৃথিবীতে অশুভ বলতে কিচ্ছু থাকতো না। আমার জানতে হবে এই দেহটার জন্ম কিভাবে হয়েছে, ও এই পুকুরে কিভাবে আসলো, আর কি চাই সে, কেন মারতেছে মানুষদের। আমার যতটুকু মনে হয় এই দেহ ওরে আপনারা চেনেন। এটা কোনো প্রাচীন দেহ না। হোসেন মিয়া মেয়ের ময়না আর প্রেতারটাই আপনাদের পুকুরে আছে। সে আপনার ছোট ভাই আর চৌকিদার মোতালেবের খুন করেছে। এবার কিছুটা ঘাবড়ে গেলেন যেন মুসলিম মাতব্বর। তার চেহারার রাগী ভাবটা চলে গেল, একটা ভয়ের ছাপ দেখা গেল। রশিদ আমার বলল, আমার ধারণা দেওয়ের হাতে ময়না মরে নাই 3 বছর আগে। ওরে কেউ খুন করে ও লাশ পুকুরে ফালাইয়া দেও এর গুজব ছড়াইছে। এরপর ওই সত্যি সত্যি দেওয়ে রূপান্তরিত হয়েছে। এখন বদলা চাই। কি কন আপনি? দেখেন, আমার কাছে কিছু লুকাইয়া লাভ নাই। আমি আপনারে বা কাউরে পুলিশে দেব না। এটা আমার কাজের ভেতর পড়ে না। আমি আসছি আপনাদের সাহায্য করার জন্য। কার কার ওই মেয়েটার আত্মার কাছে বিপদ আছে ওটা জানলে আমার কাজ করতে সুবিধা হবে। এর জন্যই এত লোকেরা এই জিজ্ঞাসা। আমার ধারণা আপনি কিছু জানেন, সেটাই আমারে জানাইলে সুবিধা হয়। এবার চেয়ারে বসে রীতিমতো ঘামছেন মুসলিম মাতব্বর। রশিদ আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলো। ডোজ দেয়া হয়ে গেছে। এখন নিজে থেকে সব তথ্য দিয়ে সাহায্য করবে লোকটা ওকে। কারণ রশিদের ধারণা ময়নার এর পরের খুন করার লক্ষ্য স্বয়ং মুসলিম মাতব্বর। দুপুরের গরমে আবার পুকুরের দিকে চলে এলেন রশিদ। দিনের বেলাও পুকুরে দেওয়া আসতে পারবে না বলার পরেও কেউ এই পুকুরের পানি ব্যবহার করতে রাজি নন। গ্রামে আরও একটা পুকুর আছে। একটু কষ্ট হলেও ওই পুকুর আর চাপকলের পানিতে নিজেদের সাধারণ পানির চাহিদা মেটাচ্ছেন সবাই। পুকুরের চারপাশে মোটামুটি ঝোপ 50 মিটারের দৈর্ঘ্যই মনে হয় রশিদের। প্রস্থে 30 থেকে 35 ফুট। এখনও সে তাবিজ কবচা ছাড়া এসেছে। পানিতে নেমে সাঁতরে পুকুরের মাঝখানে এসে ভেসে থাকলেন। স্পষ্ট একটা কিছুর অস্তিত্ব অনুভব করছেন আশেপাশে। অর্থাৎ পানির নিচে এই মুহূর্তে কিছু আছে। পুরোপুরি অশরীরী কিছু না, কিন্তু অশুভ কিছু একটা। আপাঘতে মৃত্যুর অনেকগুলো প্রতিক্রিয়া রয়েছে। যারা আপঘাতে মারা যায় তাদের বেশিরভাগই সাধারণ মৃত্যুর মানুষের মতো মৃত্যুর পরে জগতে চলে যায়, কিন্তু প্রচণ্ড মানসিক শক্তি এবং পরিস্থিতির জোরে নিজের মৃত্যুর বদলা নিতে অনেক অভিশপ্ত হয়ে এই দুনিয়ার থেকে যাওয়ার চেষ্টা করে সফল হয়। ধরে নেওয়া যায় ময়নাকে মারার পর দীর্ঘ একটা সময় অসুচি অবস্থায় ফেলে রাখা হয়েছিল, কিছুক্ষণ নির্জন কোনো জায়গায়, তারপর হয়তো পুকুরে। এই সময়টায় সে নিজের শরীরটাকে একটা অভিশপ্ত দেহে রূপান্তর করে।
যে কিনা নিজের মনের ইচ্ছা পূরণ করার আগে পর্যন্ত পুকুরের এই নির্দিষ্ট সীমানার ভিতরে অনন্তকাল বন্দী হয়ে থাকবে। তার মধ্যে অবশ্য প্রয়োজনের সময় অলৌকিক শক্তির প্রসব ঘটবে। দেব বলতে আসলে পুকুরে একটা অশুভ শক্তিকে বোঝায়। অনেকে মনে করেন একাকী কেউ পুকুরে গেলে পুকুরের নিচ থেকে তার পা ধরে টেনে পুকুরের গভীরে নিয়ে যায় এটা, এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করে পুকুরে ভাসিয়ে দেয়। কিন্তু রশিদের ধারণা বেশিরভাগ দেবী মানুষের অভিশপ্ত প্রেতাত্মা। খুব দরকার না হলে এরা নিজেদের অস্তিত্ব জানান দেয় না, মানুষের ক্ষতি করা তো দূরের কথা। অবশ্য কিছু প্রাচীন দেব রয়েছে, প্রাচীন কিছু পুকুরে এরা জাত পিশাচ। মানুষ হত্যা করে এরা শান্তি পায়, এরাই সবচেয়ে ভয়ঙ্কর। অনেকদিন ধরে প্রাচীন দেও আছে এমন একটা পুকুর খুঁজছেন রশিদ। হয়তো পেয়ে যাবেন একদিন, তবে এটা সেটা নয়। একটা চিন্তা মাথায় ঢুকলো রশিদের, হয়তো পেয়ে যাবেন একদিন। দেহ মানে পুরোপুরি অশরীরী নয়, এদের ক্ষমতার অস্তিত্ব রক্ষা করার জন্য তাদের একটা শরীর দরকার, নিজের শরীর। হোসেন মিয়ার বাড়ির উঠানে যদি সত্যি ময়নার লাশ কবর দেওয়া হয়, তাহলে তোর পক্ষে দেহ হওয়া সম্ভব না। তাহলে অথচ রশিদ স্পষ্ট বুঝতে পারছে পুকুরে যেই অশুভ শক্তি রয়েছে ওটা ময়নার অতৃপ্ত আত্মাই। তাই তো ওর কোনো ক্ষতি করছে না। না, এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে হবে ওকে। অনিশ্চয়তা নিয়ে কিছুই করা উচিত না। হঠাৎ পায়ে লতার মতো কিছু একটা প্যাঁচাতেই বুকটা ধক করে উঠল রশিদের। নিজেকে সামনে নিল, একটা জোরালো টানের জন্য অপেক্ষা না করে নিজের শরীরটাকে গোল করে পানির নিচে ডুব দিল। অস্বচ্ছ পানিতেও নিজের পায়ে জড়ানো দড়ির মতো লতাটা দেখলেন রশিদ। একটানে পা থেকে খুলে নিয়ে পুকুরের পানির উপরে ভেসে উঠলেন। হাতে লতাটা সাধারণ একটা লতা, অপ্রত্যাশিতভাবে আটকে যাওয়ায় আটকে উঠেছিলেন। বুক এখনো কাঁপছে, লজ্জা পেলেন তিনি। পুকুর থেকে উঠে ভেজা লুঙ্গি পাল্টে মাতব্বর বাড়ি ফিরতে গেলেন। তার মাথা পরিষ্কার হয়ে গেছে, জানেন কি করতে হবে এখন। খাওয়ার একটু পরেই মুসলিম মাতব্বরের কাছে গিয়ে কথাটা তুললেন তিনি। জানতে চাইলেন হোসেন মিয়ার উঠানে কি সত্যি ময়নার লাশ দাফন করা হয়েছিল। মুসলিম শতভাগ নিশ্চয়তা দিয়ে বললেন কোনো সন্দেহ নেই এতে, তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন। হোসেন মিয়া কেন তার কাছে জায়গাটা বিক্রি করে গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন তা জানতে ইচ্ছে করলেও প্রশ্নটা মনের মধ্যে চেপে রাখলেন রশিদ। এখন এই প্রশ্নটা করলে শুধু শুধু রেগে যাবেন, কাজের কাজটা হবে না। রশিদ কবর খুঁড়ে লাশটার অবিষ্টাংশ অংশ দেখেই ব্রোগে চোটে আগুন হয়ে গেলেন মুসলিম মাতব্বর। বললেন, শুধু শুধু গ্রামের মানুষের ভেতর উল্টাপাল্টা সন্দেহ ঢুকিয়ে দেওয়া হবে। তার চেয়ে রশিদ যাতে তন্ত্র মন্ত্র পড়ে দেও বা ময়না প্রেতারটা যেই পুকুরের এই অনর্থ করে থাকুক, তাকে যেন তাড়িয়ে দেয়। রশিদ নাছর বান্দা, সে জানায় প্রেতাত্মা তাড়িয়ে দিতে এই কাজটা জরুরি। তাকে কবর খুঁড়ে সবকিছু পরীক্ষা করতে না দিলে চলে যাবেন গ্রাম থেকে। অন্য কোনো তান্ত্রিক নিয়ে আসুক তারা। বাইরে রশিদের ওপর রাগ দেখালেও লোকটা যে ভরসাযোগ্য এবং পুকুরকে একমাত্র সেই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে, এমন একটা বিশ্বাস জন্মেছিল মুসলিম মাতব্বরের। আর কোনো উপায় না দেখে রাজি হলেন তিনি। অনেক খুঁজেও কাউকে কবর খোঁড়াতে রাজি করানো গেল না। কেউই মৃত মানুষের কবরের শান্তি অশান্তি নষ্ট করতে রাজি নয়। অজ্ঞতা রশিদকেই হোসেন মিয়ার বাড়ির উঠানে পৌঁছে কোদাল নিয়ে 3 বছর আগের পুরনো কবর খুঁড়তে হলো। প্রায় 4টার মতো বাজে এখন। অবশ্য কিছুক্ষণের মধ্যেই গ্রামের অর্ধেক লোক হোসেন মিয়ার পরিত্যক্ত বাড়িতে এসে ভিড় জমালো কি হচ্ছে দেখতে। সামনে কোদাল চালাচ্ছে রশিদ। ঠিক সেই সময় বেশ বিরক্তি নিয়ে থানা থেকে বের হলেন কনস্টেবল জামশেদ। এই বিকেলে সাইকেল চালিয়ে তাকে যেতে হবে সেই অজপাড়াগা মিয়াপুরে। জায়গাটার নাম শুনলেই তার ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। 3 বছর আগের একটা স্মৃতি নাড়া দিয়ে ওঠে। তার উপর গত 1 মাসে সেখানের একটা পুকুরের 2 জনের লাশ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য তিনি সেই লাশগুলো আনা নেয়া করেছেন। ডাক্তার জানান পুকুরে ডুবে ফুসফুস ফেটে মারা গিয়েছেন 2 জনই। আর কোনো কারণ নেই, 2 জনই তার পরিচিত মোতালেব আর মোমেন। লাশগুলো পুকুর থেকে তাকেই তুলতে বলেছিলেন অফিসার। সে একটা লোককে টাকা দিয়ে লাশ তোলার কাজটা করিয়ে নেন। এরপর পুকুরের থেকে সব সময় 10 ফুট দূরত্ব রেখে চলেন। থানা অফিসার সেইখানের বর্তমান পরিস্থিতি কি সেটা জানার জন্যই জামশেদকে যেতে বলেছেন। কেয়ার করার সাইকেলের প্যাডেল ঘুরিয়ে রওনা হলো জামশেদ। রশিদের মাটি খোঁড়ার অপরিপক্কতা দেখে মুসলিম মাতব্বর 2 জন জোয়ান ছেলেকে রাজি করালো দ্রুত কবর খোঁড়ার জন্য।
পাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন মুসলিম মাতব্বর, চোখে মুখে বিরক্তি। প্রায় আধা ঘন্টা খোঁড়ার পর একেবারে শক্ত মাটি পেল ওরা। কবর সমান গর্ত হয়ে গেছে। 3 বছরের পাটি আর বাঁশের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তারা মাটি হাতড়ে কোনো কঙ্কালি পেল না। আর একটু খুঁড়ে বললেন রশিদ ওদেরকে, হয়তো লাশটা নিচে ডুবে গেছে। আরও খুঁড়েও কোনো মৃত শরীরের অবশিষ্টাংশ পাওয়া গেল না। এবার মুসলিম মাতব্বরের চোখে মুখে আতঙ্ক আর অবিশ্বাস ফুটে উঠল। তিনি জোর দিয়ে বললেন, কেউ যদি লাশ না চুরি করে থাকে তাহলে এখানেই থাকার কথা ময়নার কঙ্কালের। তিনি নিজে উপস্থিত থেকে কবর দিয়েছেন। আরও কয়েকজন লোক মুসলিম মাতব্বরের সাথে সায় দিলেন। তারা হোসেন মিয়ার মেয়ে ময়নার লাশ সেখানে কবর দেওয়ার সময় উপস্থিত ছিলেন। এবার কবরের ভেতরে নামলেন রশিদ। ভালো করে কিছুক্ষণ মাটি খুঁটিয়ে দেখলেন কোনো কিছুর অস্তিত্ব নেই। তার মনে হচ্ছে না এরা কেউ মিথ্যা কথা বলছে। তাছাড়া ময়নার লাশ দাফন না করার কোনো যৌক্তিক কারণ নেই তাদের কাছে। তাহলে কবর দেওয়ার পর এই লাশটা কে চুরি করলো? ধুর, গোয়েন্দাদের মতো কী সব চিন্তা করছে সে। সে একজন তান্ত্রিক, অতি প্রাকৃত কিছু আছে অবশ্যই এখানে। ওইভাবে তাকে চিন্তা করতে হবে। একটা অনুমান করার চেষ্টা করলেন, এখান থেকে সে অভিশপ্ত পুকুরের দূরত্ব কতটুকু? প্রায় 300 মিটার পশ্চিমে। তার দিকে কৌতূহলী হয়ে চেয়ে আছেন মুসলিম আর মোকলেস। কিছু একটা শুনতে চায় তারা। কবরের ভেতরে মাটিতেই হাঁটু মুড়ে বসে পড়লেন রশিদ। কবরের চারপাশের মাটির দেয়ালে চোখ বোলালেন। 5 ফুটের মতো খোঁড়া হয়েছে, লম্বায় 6 ফুট, প্রস্থেও 4 ফুটের কাছাকাছি। উত্তর দিকে দেয়ালের একটা অংশের মাটি কেমন যেন ফাঁপা মনে হলো, আলগা আলগা। রশিদ একটু ধাক্কা দিতেই কিছু মাটি নিচে পড়ে গেল। এরপর হাত দিয়ে একটু জোরে ধাক্কা দিতেই একটা সুড়ঙ্গের মতো বেরিয়ে পড়ল। বিস্মিতভাবে সেদিকে তাকিয়ে রইলেন রশিদ। এটা কি? কবরের ভেতর সুড়ঙ্গ। এবার 2 হাত দিয়ে সুড়ঙ্গের মুখের সব মাটি নিজের দিকে তুলে আনতেই অন্ধকার একটা পথ বেরিয়ে এলো। বুকটা কেমন কেঁপে উঠল অদ্ভুত আশঙ্কায় রশিদের। এটার পাশে কি অন্য কোনো কবর আছে? মুসলিম মাতব্বরকে জিজ্ঞাসা করতে তিনি জানালেন, না, এখানে আর কোনো কবর নেই। সুড়ঙ্গটা দেখে তিনি অবাক হয়েছেন। হইচই বেড়ে গেল। আশেপাশের সবার মধ্যেই ছড়িয়ে পড়ল ময়নার কবরে একটা সুড়ঙ্গ পাওয়া গেছে। সবাই এসে কবরটাকে চারিদিক থেকে ঘিরে উকি ঝুঁকি মারতে লাগলো। রশিদের ভয় হলো কবরের উপরে চারপাশের মাটি না তার উপর গড়িয়ে পড়তে পড়তে তাকে জ্যান্ত কবর দিয়ে দেয়। এই সুড়ঙ্গটা কিসের? কবে সৃষ্টি হলো? তবে কি কোনো বুদ্ধিমান শিয়াল সুড়ঙ্গ খুঁড়ে লাশ চুরি করে নিয়ে গিয়েছিল ময়নাকে কবর দেওয়ার কিছুদিনের মধ্যেই? ও লাশটা হয়তো সুড়ঙ্গ দিয়ে বের করে পুকুরের পাশে নিয়ে গিয়েছিল খাওয়ার জন্য। তারপর পুকুরের পানিতে পড়ে যায় ময়নার দেহ। আর সেই সূত্রেই দেও এর ক্ষমতা লাভ করতে থাকে ময়না এবং নিজের শরীরটাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। সেক্ষেত্রে সুড়ঙ্গের দ্বিতীয় মুখটা আশেপাশেই থাকার কথা এবং কারো না কারোর নজরে পড়ার কথা এরই মধ্যে। কিন্তু কেউ এই সম্পর্কে জানে না। এখনো কি সুড়ঙ্গের ভিতরে ঢুকতে হবে, দেখতে হবে এটা কত দূর গিয়েছে। বেশি দূর যাওয়ার কথা না, অবশ্য পুরোটাই অন্ধকারে চেয়ে আছে। আবার ভয় হলো রশিদের 3 বছর আগের সুড়ঙ্গ হলে হয়তো তার চাপ খেয়ে উপরের মাটি নিচে নেমে আসবে এবং সুড়ঙ্গের ভিতর বন্দী হয়ে যাবে সে, মাটি চাপা পড়ে যাবে। কিন্তু এছাড়া আর উপায় নেই। সুড়ঙ্গের দ্বিতীয় মুখটা খুঁজে পেলে ময়নার লাশের একটা হদিস পাওয়া যাবে। কবরের উপরে উঠে এলেন রশিদ। মুসলিম মাতব্বরকে জানালেন তার একটা দা আর টর্চ লাইট লাগবে। তিনি সুড়ঙ্গে ঢুকতে চান। মুসলিম মাতব্বর আপত্তি জানালেন। বললেন সুড়ঙ্গ বরাবর উপরে গর্ত করবেন, তারপর দেখবেন কোন দিকে গিয়েছে ওটা। রশিদ আবার দ্বিমত পোষণ করলেন, সেক্ষেত্রে অনেক সময় লাগবে এবং সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া মাটি থেকে 5 ফুট নিচে প্রায় 2 ফুট চওড়া 2 ফুট লম্বা সুড়ঙ্গ। চারপাশের মাটি শক্ত হওয়ার কথা, ভেঙে পড়ার সম্ভাবনা কম। এইদিকে ছোট দিন 6টায় সূর্য দিগন্তে মিলিয়ে যায়, 5টার বেশি বাজে। তাই সময় বেশি নষ্ট করা যাবে না। রশিদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, এরই মধ্যে বুঝতে পেরেছেন ওরা। তাই তেমন জোরালো আপত্তি তুলতে পারল না। প্রেতাত্মা সুড়ঙ্গে না থাকলেও সাপ বেজি থাকা তো নিষেধ নেই, তাই দার সঙ্গে নেওয়া ভালো। সামনের মাটি কাটতেও কাজে লাগবে। টর্চের আলো সুড়ঙ্গের ভিতরে ফেলল। সামান্তরালে ভাবে অনেক দূর এগিয়ে গেল আলো। সুড়ঙ্গের শেষ মাথা না দেখে ঘাবড়ে গেল রশিদ। এত বড় সুড়ঙ্গ পথ থেকে কে খুঁড়ল? তা আবার একটা কবরে এসে শেষবার শুরু হয়েছে যেটা। প্রথমে মাথাটা ঢুকিয়ে দিল সুড়ঙ্গের ভেতরে, তারপর হামাগুড়ি দিয়ে সামনে এগোতে লাগলো। এত কম প্রস্থ যে মনে হচ্ছে চারপাশের মাটি ওকে চেপে ধরেছে।
এক হাতে দা, আরেক হাতে টর্চ নিয়ে এই চিপা জায়গা দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে গিয়ে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে রশিদের। যত গভীর এগোচ্ছে তত এক অচেনা আশঙ্কা চেপে ধরছে তাকে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর মতো জায়গা নেই পথ সামনে। গরমে ঘামছেন রশিদ। যত এগোচ্ছেন সামনে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অদ্ভুত বিষয়, সুড়ঙ্গের মুখের মতো পুরো সুড়ঙ্গটা একই আকৃতির, কোথাও চওড়া বা চিপা নয়। যতই গভীরে যেতে লাগলেন ততই মনে হলো এই সুড়ঙ্গ কোনো শিয়ালের পক্ষে খোঁড়া সম্ভব নয়, কোনো মানুষ খুঁড়েছেন। কিন্তু কোন পদ্ধতিতে খুঁড়েছে আর কোথা থেকে খোঁড়া শুরু করেছে, কে খুঁড়েছে ঠিক যেন একটা মানুষের যাওয়া আসার জন্য খোঁড়া হয়েছে এটি। নানান প্রশ্ন চিন্তা মনে খেলা করতে থাকে রশিদের। অন্তত 100 মিটার এগিয়েছে সে। সুড়ঙ্গের মাথা এখানেই শেষ, কিন্তু বের হওয়ার কোনো পথ নেই সামনে। আশ্চর্য, এর মানে কি এর দ্বিতীয় কোনো মুখ নেই? সুড়ঙ্গের একদম মাথায় চলে এলেন তিনি। মাটির দেয়াল পথরোধ করে আছে। টর্চের আলো চারিদিকে ঘুরিয়ে মাটি পরীক্ষা করছেন। যা খুঁজছেন তা পেয়ে গেলেন। সেই কবরের সুড়ঙ্গের মুখের আলগা মাটি যেরকম দেখে চিনতে পেরেছিলেন, সেরকম একটা অংশ চোখে পড়ল। পশ্চিমমুখ দায়ের কাঠের অংশ দিয়ে আঘাত করতেই ঝুরঝুরে মাটি সরে গিয়ে আরেকটা সুড়ঙ্গ আকৃতির মুখ বেরিয়ে পড়ল। সেদিকে টর্চ ধরেও দীর্ঘ একটা পথ চোখে পড়ল। সবচেয়ে বড় আশঙ্কা এখন ফিরে যাওয়া। সামনে হামাগুড়ি দিয়ে এই পর্যন্ত আসতেই অনেকটা সময় পেরিয়ে গেছে। হাঁটু কনুইয়ের চামড়া ছিঁড়ে গেছে। এখন যদি সে পৌঁছাতে থাকে তাহলে কষ্ট দ্বিগুণ হয়ে যাবে, সময় লাগবে বেশি। না, আর কোনো উপায় নেই। সামনে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কয়টা বাজে এখন? কতক্ষণ ধরে সে এই সুড়ঙ্গের মাঝে আছে, শেষটা দেখতেই হবে। দ্বিতীয় সুড়ঙ্গের ভেতরে মাথা সিধিয়ে দিলেন তিনি। এখনও শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিছুটা। আর যতই সামনে এগোচ্ছেন অশুভ কিছু একটার আশঙ্কা যেন ধীরে ধীরে ধরেছে তাকে। কোন একটা অশুভ শক্তি তার আশেপাশে আছে স্পষ্ট বুঝতে পারছেন তিনি। যত এগোচ্ছেন ওটার অস্তিত্ব তত গাঢ়ভাবে উপলব্ধি করতে পারছেন তিনি। কিছু দূর চলার পর ক্লান্ত হয়ে থামতে হচ্ছে তাকে। টর্চের আলো চারিদিকের মাটির দেয়ালে ঘুরতেই ভেতরটা একটা মোচড় দিয়ে উঠল যেন। এই প্রথম খেয়াল করলেন মাটির দেয়ালে নখের আঁচড়। সামনে যত এগোলেন তত স্পষ্ট হয়ে এলো সেই আঁচড়ের চিহ্ন। কোনো মানুষ খামচে মাটি সরিয়েছে। এত বড় সুড়ঙ্গ পুরোটা অবান্তর চিন্তা। পৃথিবীর কোনো মানুষের পক্ষেই হাত দিয়ে এত বড় সুড়ঙ্গ খোঁড়া সম্ভব না। আর এত মাটি বা তুলে রাখবে কোথায়? কিন্তু একজন দেও শক্তিশালী অশুভ শক্তির পক্ষে এটা করা কি সম্ভব? এবার যেন কিছুটা আঁচ করতে পারছেন এই সুড়ঙ্গের দ্বিতীয় মুখ কোথা থেকে দিয়ে বেরিয়েছে। সেই অভিশপ্ত পুকুরে দেয়ালের চারিদিকে এবং তার নিচের মাটি স্পর্শ করে এতক্ষণে বুঝলেন আলগা ধুলো মাটি তেমন নেই, যেন সুড়ঙ্গ খোঁড়ার পর কাদা মাটি দিয়ে কেউ লেপে গেছে। রশিদের মন বলছে কিছু একটা বড় ভুল সে করে ফেলেছে, এর চড়া মূল্য দিতে হবে ওকে। ভাবতেই গা শিউরে উঠছে। এই কবর থেকে পুকুর পর্যন্ত ময়না তার মৃতদেহে প্রাণ সঞ্চার করে কেবল হাত ব্যবহার করে এই 3 বছরে মাটি খুঁড়ে পুকুরে পৌঁছেছে। পুরো ক্ষমতা পাওয়ার জন্য সে যেন এক যুবতী আর পুকুর তার প্রেমিক। উন্মাদনের মতো ছুটে চলেছে সে পুকুরের দিকে। পুকুরও তার দিকে ভালোবাসার হাত পৌঁছে দিয়েছে। পানির চাপে অর্ধেক সুড়ঙ্গ সে খুঁড়ে ময়নার দিকে এগিয়ে এসেছে। সমস্ত আলগা মাটি পানি স্রোত তার ভেতরে নিয়ে গিয়ে গিলে ফেলেছে। ভাবতেই শিউরে ওঠে রশিদ। সে এই যেই জায়গা দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়েছে সেই পথ পাড়ি দিয়েছে ময়নার মৃতদেহ। নিজের ভুলটা কি বুঝতে পারছেন না? শুধু অনুমান করে দুপুরের পুকুরে গোসল করার পর থেকে এই পর্যন্ত যা কিছু করেছে পুরোটা একটা ঘোরের মধ্য থেকে করেছে সে। অন্য কোনো একটা শক্তি যেন প্রভাবিত করে এই পর্যন্ত নিয়ে এসছে তাকে। সুড়ঙ্গে না ঢুকলে হতো, আর কোনো ফিরতে উপায় নেই। সবকিছু না জেনে পিছু হাঁটবেন না তিনি, শেষ পর্যন্ত যাবেন। সামনের দিকে এগিয়ে যায় রশিদ। আশা রাখে শীঘ্রই সুড়ঙ্গের দ্বিতীয় মুখটাকে সেই অভিশপ্ত পুকুরে নেমে যেতে দেখবে সে। কিন্তু তারপর এতক্ষণে বাইরের অনেক রাত হয়ে যাওয়ায় কথা এগিয়ে চলে এসে হামাগুড়ি দিয়ে। আজ পূর্ণিমা রাত না হলে মিয়াপুরে আসতেন না কনস্টেবল জামশেদ। ফেরার সময় সাইকেলে পথ চলতে চাঁদের আলোর অভাব হবে না। মিয়াপুরে ঢুকেই কেমন যেন অস্বাভাবিক একটা শান্ত পরিবেশ লক্ষ্য করলেন তিনি। আশেপাশে লোক চলাচল নেই বললেই চলে। দোকানপাট সব বন্ধ। বিকেলের শেষ অংশে এসে উপস্থিত হয়েছে। সাইকেল কোথাও না থামিয়ে চলে গেলেন মাতব্বর বাড়ির দিকে। মাতব্বর বাড়ির যত কাছাকাছি যাচ্ছেন লোকজনের উপস্থিতি ততই বেশি লক্ষ্য করলেন তিনি।
মাতবর বাড়ি মানে পুকুরের পাশের এলাকা, তার মানে কি আরও কেউ মারা গেছে? কেমন একটা ভয়ের সঞ্চার হলো তার মনের ভেতরে। পথে কাউকেই কিছু জিজ্ঞাসা করলেন না। মাতবর বাড়িতে না ঢুকে লোকজনকে হোসেন মিয়ার বাড়ির দিকে থেকে আসতে দেখে ওদিকেই গেলেন তিনি। হোসেন মিয়ার বাড়িটা অনেকদিন ধরে পরিত্যক্ত। বাড়ির উঠানে শুধু ময়নার কবর আছে। উঠানের বাইরে সাইকেল থামিয়ে এত মানুষের ভিড় থেকে অবাক হলেন তিনি। হোসেন মিয়ার বাড়িতে আবার কি হলো? তাকে আসতে দেখে গ্রামের অর্ধেক লোক তাকে ঘিরে ধরে এখানে কি হচ্ছে শোনাতে লাগলো। এত মানুষের কথার শব্দ জগা খিচুড়ি তৈরি করলে একসাথে, কিছুই বুঝতে পারলেন না তিনি। একদম কবরের সামনে এসে হাজির হলেন। ময়নাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই জায়গাটা খোঁড়া দেখতেই হকচকিত হয়ে গেলেন তিনি। মুসলিম আর মোকলেস মাতব্বর হতাশ হয়ে দুটো চেয়ারে বসেছিলেন। কনস্টেবল জামশেদকে দেখতে পেয়ে এগিয়ে গেলেন। তার কৌতূহলটা মেটাতেই সব ঘটনা খুলে বললেন আজ বিকেলের পর থেকে এই পর্যন্ত ঘটা। হতভম্ব দেখালো জামশেদকে। উকি দিলেন তিনি নিচে। কবরের ভেতর সুড়ঙ্গ, আসলেই সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গে আবার শহর থেকে আসা এক তান্ত্রিক ঢুকছে 1 ঘন্টা আগে। এখনো কোনো হদিস পাওয়া যাচ্ছে না তার। আর কবর খুঁড়ে ময়নার লাশের অবশিষ্টাংশ খুঁজে পাওয়া যায়নি। ময়নাকে কবর দেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন। পুলিশে চাকরি করলেও কবর দেখলে অসম্ভব ভয় পান জামশেদ। ভয় ভয় সেদিকে তাকিয়ে রইলেন। শুধু টহল দিতে এসেছিলেন তিনি, এমন একটা পরিস্থিতিতে পড়বেন আন্দাজও করতে পারেননি। ঘাবড়ে গেলেন তিনি। গ্রামের সবাই এখন কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন এর কিছু একটা সমাধান তিনি করবেন এবং ভরসায়। বুঝতে পেরে ঘামতে শুরু করলেন জামশেদ। কবরের আশেপাশের লোকজনদের ধমকে সরালেন তিনি। মনে সাহস জুগিয়ে লাফিয়ে নামলেন কবরের ভেতরে। সাইকেল থেকে টর্চ আনার হুকুম দিলেন একটা ছেলেকে। সুড়ঙ্গটার মুখের দিকে বড় চোখ করে তাকিয়ে রইলেন। এমন সুড়ঙ্গ কবরের ভেতরে কিভাবে সৃষ্টি হলো? টর্চ হাতে পেতেই সুড়ঙ্গের ভিতরে টর্চের আলো ফেলে মাথা ঢুকিয়ে দিলেন। সমান্তরালভাবে আলো অনেক দূরে চলে গেছে, শেষে মাথা দেখা যাচ্ছে না। তার মানে বেশ বড় সুড়ঙ্গ পথ। অবাক করে বিষয়, কিন্তু ওই দুটো খুনের সঙ্গে ময়নার কবর খোঁড়ার সম্পর্ক কি? তান্ত্রিক বেটা পুকুর থেকে দেওনা খেদিয়ে ময়নার কবর নিয়ে কেন পড়লেন মাথায় ঢোকে না জামশেদের। আর মাতব্বরি বা অনুমতি কেন দিলেন? ভেতরে কোনো বিপদ ওত পেতে থাকলে অবাক হওয়ার কিছুই নেই। তান্ত্রিক লোকটা এটার ভেতর দিয়ে ঢুকে উপর মাথা দিয়ে বেরিয়ে এলে এতক্ষণে আবার এই হোসেন মিয়ার বাড়ির উঠানে অবশ্যই এসে তিনি যে সুস্থ আছেন এবং সুরঙ্গে কি দেখছেন বলতেন। তার মানে লোকটা এটার ভেতরে আটকা পড়েছে। সুরঙ্গটার মুখের উপর থেকে কবরের উপরের পর্যন্ত মাটি 3 ফুটের মতো উপরে, আর সুরঙ্গটার মুখ 2 ফুট লম্বা তার নিচে। এখন কোদাল দিয়ে উপর থেকে খুঁড়ে খুঁড়ে উত্তর দিকে যেতে হবে সুড়ঙ্গটা কতদূর গিয়েছে বোঝার জন্য। আর কি উপায়? আরেকজনের সুড়ঙ্গের ভেতরে ঢুকে তান্ত্রিকের খোঁজ করা মানে বিপদ আরও বাড়ানো। সে যদি আটকে পড়ে, কিসের না কিসের সুড়ঙ্গ। এখানে ফোনে নেটওয়ার্ক ভালো না যে থানায় কল দিয়ে সাহায্য আনবেন। সাইকেল চালিয়ে আবার যেতে হবে ওকে। মুসলিম মাতব্বর তার দিকে চেয়ে আছেন উপর থেকে। তিনি কবরের ভেতর থেকে মুসলিম মাতব্বরকে বললেন, কয়জন মাটি খোঁড়ার লোক জোগাড় করেন দেখি, উপর থেকে খইরা এটা কত দূর গেছে। মুখলেস মাতব্বর জবাব দিল, সুড়ঙ্গ বড় হলে পুরোটা খুঁড়তে অনেক সময় লাগবে। তান্ত্রিক রশিদের কাছে পৌঁছানোর আগেই হয়তো অঘটন কিছু ঘটে যাবে। আরেকজনের সুড়ঙ্গের ভিতরে ঢোকা উচিত, কিন্তু কে ঢুকবে? অনেকে বলে কই অর্থের লোভ দেখিয়েও কাউকে আর সুড়ঙ্গের ভিতরে ঢোকাতে রাজি করাতে গেল না। মুখলেস একবার যাওয়ার কথা বলতেই মুসলিমের কাছে কড়া ধমক খেলেন। কনস্টেবল জামশেদের দৃষ্টি মুসলিমের দিক থেকে সরে কবরের পশ্চিম দিকের পারে চলে এলো। সেখান থেকে একটা মধ্যবয়স্ক লোক উকি দিল। তার দিক তাকিয়ে খিলখিল করে হেসে উঠল লোকটা। হাসতে হাসতে বলতে লাগলো, দেখো দেখো সবাই, কি ভীতু দারোগা আমাগো, আরেকটু হইলে ভয় পেশাব করে দিব। ভয় পায় গর্তে ঢুকতে। রাগে কটমট করে লোকটার দিকে তাকিয়ে রইল জামশেদ। এবার লোকটার পাশে আরেকটা মধ্যবয়স্ক নারী চলে এলো। সেও খিলখিল করে হাসছে। জামশেদকে লক্ষ্য করে বলল, এই আসো সবাই, দেখো আমাগো দারোগা ভয়ে কবরের ভিতরে পেশাব কইরা দিছে। কেউ হুসনের লেগা পানি দাও বলে দুজনে একত্রে গা জ্বালানো খিলখিল হাসিতে ভরে তুলল যেন আকাশ পাতাল। রাগে কাঁপতে কাঁপতে জামশেদ বলল, চুপ কর বেজাম্মার বাচ্চারা। মুসলিম মাতব্বর কিছু একটা বলার জন্য মুখ খুলতে যাচ্ছিলেন, হঠাৎ রাগে মুখ শক্ত হয়ে এলো তার। কড়া সুরে তিনি বললেন, কথাটা কি তুমি আমারে বললা দারোগা? ঘাবড়ে গেল জামশেদ। ঘামছে সে। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। চোখের সামনে সব দৃশ্য ঝাপসা, ভাষা ভাষা হয়ে দেখতে লাগলেন। মুসলিম আর মুখলেস মাতব্বর যেন বিদ্রুপ মাখা হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে।
কবরের ভেতরে থাকলেও উঠানের সব মানুষের মুখ তার চোখের সামনে ঝাপসা কাপা কাপা ভেসে উঠল। তারা সবাই তার দিকে তাকিয়ে যেন খিলখিল করে হাসছে। তার ছেলের দৃষ্টি সবার চোখে। একটা ছোট্ট ছেলে বলে উঠল, ভীতু পুলিশ, ভীতু পুলিশ। এর মধ্যেই পশ্চিম দিকের লোক দুটো সরে গেছে। কবরে মাটিতে বসে পড়লেন জামশেদ। নারী আর পুরুষ দুজনকেই খুব চেনা লাগছিল জামশেদের, কিন্তু স্পষ্ট করে তাদের পরিচয় মনে করতে পারলেন না। অবশ্য গ্রামের অনেকেই মুখে তার সাধারণ চেনা। এমনভাবে জীবনের কখনো সিদ্ধান্ত নেননি তিনি। মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি ভীতু না, এটা আজ প্রমাণ করেই ছাড়বেন। ঢুকবেন সুড়ঙ্গে, দেখবেন এর শেষ কোথায়। মোকলেসের দিকে একবার তাকালেন, বললেন, থানায় যান, খবর দিবেন এখানের পরিস্থিতি সম্পর্কে দ্রুত। আর সময় নষ্ট না করে বড় করে শ্বাস টেনে হাঁটু মুড়ে বসলেন কবরের সুড়ঙ্গের মুখে। মাথা ঢুকিয়ে দিলেন সুড়ঙ্গের ভেতরে। এক হাতে টর্চ নিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলেন সামনের দিকে। উত্তেজনায় সারা শরীর কাঁপছে। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগে। এর ভেতরে ঢোকাটা কি ঠিক হলো? তান্ত্রিকের মতো সেও যদি আটকে যায়? সময়ের হিসাব নেই রশিদের। তিনি হামাগুড়ি দিয়ে যাচ্ছেনই সামনে। কয়েক ঘন্টা হয়ে এলো। বাইরে সবার দুশ্চিন্তা করার কথা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আগের চাইতে বেশি। দম বন্ধ করা পরিস্থিতি। টর্চের আলো শেষের পথে। তার মনে হচ্ছে তার ঠিক পেছনে কোনো কিছু একটা রয়েছে, কিন্তু তিনি ঘাড় ঘোরাতে অক্ষম। তবু হামাগুড়ি দিয়ে হাঁটু কোনোই ছিলে বিরতি নিতে নিতে এগিয়ে চললেন তিনি। অবশেষে এই সুড়ঙ্গের শেষে পৌঁছল রশিদ। এবার সুড়ঙ্গের তৃতীয় মুখটা দেখতে পেল। এটা কোনো দেয়াল না, মাটির নিচের দিকে একটা গর্ত। দৈর্ঘ্য প্রশস্ত, তুলনামূলকভাবে বড়। টর্চের আলো ফেলতেই বুকটা ধক করে উঠল। নিচে অস্বচ্ছ পানি। মনে তার ধারণাটাই ঠিক। কবর থেকে সুড়ঙ্গটা এসে মিশেছে এই অভিশপ্ত পুকুরে। অলৌকিকতার এই শক্তি একটা মৃত লাশকে পুকুরে পৌঁছে দিয়েছে মাটির নিচে দিয়ে এত বড় সুড়ঙ্গ পথ করে। পূর্ণতা দান করেছে এক অশরীরী আত্মার সঙ্গে তার শরীরের পূর্ণ মিলন ঘটিয়ে। ময়না হয়ে উঠেছে এক ভয়ঙ্কর দেহ, যে কিনা তার মতো এক তান্ত্রিককেও প্রভাবিত করে। তার কবর খুঁড়িয়ে এই সুড়ঙ্গ পথ আবিষ্কার করিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে। এর পেছনে কি পরিকল্পনা আছে ময়নার? সে টর্চ সহ দুই হাতের সাথে মাথা ঢুকিয়ে দিল গর্তের ভেতরে। তারপর পায়ের উপর থেকে ভর সরিয়ে শরীরে ভর মাথার দিকে চাপাতেই পুরো শরীর ঢুকে গেল গর্তে। কয়েক সেকেন্ড সময় লাগলো ঝপ করে শব্দ হতে। তিনি পুকুরের গভীরে ডুবে গেলেন। পানি নিচে কিছু দূর উল্টো দিকে সাঁতার কেটে গেলেন। হাতের টর্চ এর মধ্যেই ডেথ হয়ে গেছে। ওটা ফেলে ধীরে ধীরে ভেসে উঠলেন পুকুরের উপর দিকে। পুকুরের উপর মাথা তুলতে দেখলেন পুকুরের শেষ মাথায় ভেসে আছেন তিনি। ফকফকে চাঁদের আলোয় চারপাশের প্রকৃতি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন। বুক ওঠানামা করছে দ্রুত শ্বাস নেয়। প্রথমে ঝাপসা মতো দেখলেন তাকে রশিদ। পুকুরের অপর পারে পানিতে হাঁটু ডুবিয়ে বসে আছে একটা নারী মূর্তি। তিনি আচ্ছন্নের মতো ভাসতে ভাসতে পুকুরের মাঝে চলে এলেন। পুকুরের সামনের দিকে বসে থাকা নারী মূর্তিটা স্পষ্ট দেখতে পেলেন এবার রশিদ। একটা কিশোরী মেয়ে, সালোয়ার কামিজ পরা। এই তো ময়না। প্রথমবার দেখলেও চিনে ফেললেন তিনি। এর মুখোমুখি হওয়ার জন্যই তো এত কিছু করেছেন। কিন্তু মেয়েটাকে দেখে মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারলেন না। শরীর গুলে উঠছে। পেটের ভেতরে কিছু একটা মোচড়াচ্ছে। বমি হয়ে বেরিয়ে আসতে চাইছে। সুড়ঙ্গের ভেতর শ্বাসকষ্ট। তারপর ঝপ করে পুকুরে নামতেই নাক মুখ দিয়ে পানি ঢুকে গেছে। হঠাৎ পুকুরের উপরে দ্রুত শ্বাস নিচ্ছেন উঠে। খাটো কনুইসহ শরীরের নানান অংশ জ্বালা করছে। তার উপর সামনে ময়নাকে ওভাবে পা ডুবিয়ে বসে থাকতে দেখে পুরো শরীর অবশ আড়ষ্ট হয়ে এলো। সাথে অল্প একটু সামনে যাওয়ার শক্তি নেই, না কোলাচ্ছে ভেসে থাকার শক্তি। বিস্মিত দৃষ্টিতে শুধু ময়নার দিকে তাকিয়ে রইলেন। ময়না এক মনে পুকুরের পানির দিকে চেয়েছিল। এবার উঠে ধীরে ধীরে পুকুরের পানিতে নেমে এলো। পানিতে ভেসে এগিয়ে আসছে রশিদের দিকে। শ্বাস নিতে ভুলে গেছেন রশিদ। তার হাত পা সবকিছু অবশ। চোখ দিয়ে এখন সবকিছু ঝাপসা দেখছেন। ভেসে থাকার শক্তি নিয়ে ধীরে ধীরে পুকুরের পানি নিচে তলিয়ে যাচ্ছেন। জানেন, মৃত্যু অনিবার্য। আশেপাশের কেউ নেই সাহায্য করার মতো। পুকুরের পানি আরও নিচে তলিয়ে যাচ্ছেন রশিদ। প্রায় চোখ লেগে এসেছে। নাক মুখ দিয়ে সামনে পানি ঢুকছে। হালকা জ্ঞান আছে এখনো। হঠাৎ তিনি অনুভব করলেন পায়ে একটা হাতের স্পর্শ। না, স্পর্শ তাকে পানির নিচে টেনে নিচ্ছে না, ঠেলে তুলছে উপরে। পানির ওপর আবার ভেসে উঠতেই কাশতে কাশতে পানি বের করলেন কিছুটা ফুসফুস থেকে। মিটিমিটি চোখে তাকালেন চারিদিকে। ঝোপ আর পানি ছাড়া জ্যোৎস্নার পরিষ্কার আলোয় কিছু আর নেই। পরিবেশ এত নিস্তব্ধ, নাকি তার কান বন্ধ হয়ে গেছে জানেন না। পায়ে সে শীতল স্পর্শ এবার কোমরে পেলেন। তাকে ঠেলে কিনারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
পুকুরের একদম পাড়ে এসে পড়ার পর জোরালো একটা ধাক্কা খেয়ে ডাঙায় উপরে হয়ে পড়লেন তিনি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা, কোনো মতে ঘাড় ঘুরিয়ে পুকুরের দিকে তাকালেন। পুকুরের পানি থেকে একটা কিশোরী মেয়ের মাথা উঠে এলো। ময়না জল চোখে রশিদের দিকে তাকিয়ে আছে। ওই চোখে হিংস্রতা আছে, কিন্তু রশিদের জন্য নয়। কই, মেয়েটিকে ভয়ঙ্কর লাগছে না তার কাছে? কিছু বলবেও? কি মায়া ভরা মুখ। ধীরে ধীরে ডুবে গেল মাথাটা পানির নিচে। 15 মিনিটের ডাঙায় ওভাবেই পড়ে রইলেন রশিদ। নড়ার সামান্য শক্তিও পেলেন না। ধীরে ধীরে শরীরে কিছুটা আরাম পাচ্ছেন। উঠে দাঁড়ালেন। টলতে টলতে রওনা হলেন হোসেন মিয়ার বাড়ির দিকে। ওখানে এতক্ষণে হয়তো দুশ্চিন্তায় পড়ে গিয়েছে সবাই। আরও একটা ভয়ঙ্কর কিছুর আশঙ্কা তাকে গিলে খাচ্ছে। কিছু একটা ভয়ঙ্কর ঘটছে, অথচ তিনি ধরতে পারছেন না। এমন একটা অনুভূতি নিয়ে এগিয়ে যাচ্ছেন রশিদ হোসেন মিয়ার বাড়ির দিকে। ধীরে ধীরে শরীরে কিছুটা আরাম পাচ্ছেন রশিদ। উঠে দাঁড়ালেন। টলতে টলতে রওনা হলেন হোসেন মিয়ার বাড়ির দিকে। ওখানে এতক্ষণে হয়তো দুশ্চিন্তায় পড়ে গিয়েছে সবাই। আরও একটা ভয়ঙ্কর কিছুর আশঙ্কা তাকে গিলে গিলে খাচ্ছে। কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে, অথচ তিনি ধরতে পারছেন না। এমন একটা অনুভূতি নিয়ে এগিয়ে যাচ্ছেন রশিদ। হোসেন মিয়ার বাড়িতে ভেজা কাপড়ে রশিদকে ঢুকতে দেখে সবাই হতভম্ব হয়ে গেল। তাকে ঘিরে ধরল কৌতূহলে। লোকজন সরিয়ে কবরের দিকে এগিয়ে যাচ্ছেন রশিদ। মুসলিম মাতব্বর প্রায় চিৎকার করে উঠলেন রশিদকে সুস্থ অবস্থায় দেখে। প্রায় 4 ঘন্টা হয়ে গিয়েছিল তিনি সুরঙ্গে ঢুকেছিলেন। এই সুরঙ্গের দ্বিতীয় মুখ কোথা দিয়ে বেরিয়েছে জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন মুসলিমও। লক্ষ্য করেছেন রশিদের কাপড় আর শরীর ভেজা। এখানে হাঁপাচ্ছেন আর ক্লান্ত রশিদ। এই কবরের সুরঙ্গ সোজা গিয়ে পুকুরে পড়ছে বলতেই মাতব্বরের পুরো মুখটা শুকিয়ে গেল ভয়ঙ্কর আশঙ্কায়। রশিদ সময় জেনে নিলেও কয়টা বাজে? এখন রাত 9টা। তার মানে 4 ঘন্টা পার হয়ে গেছে সেই সুরঙ্গে ঢোকার পর। তাকে হতভম্ব করে দিয়ে মুসলিম মাতব্বর বললেন, আপনারে নিয়ে বড়ই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। থানার দারোগা আসছিলেন, আপনারে উদ্ধার করতে সুরঙ্গের ভেতরে নিয়েও ঢুকেছেন তিনি। 3 ঘন্টা হইয়া গেল। মানে কি? এটাই আশঙ্কায় কি তিনি করেছিলেন? একটা সূত্র মিলে গেল। রশিদ উত্তেজিত হয়ে জানতে চাইলেন, এই দারোগাটা কি 3 বছর আগে ময়নার লাশ কবর থেকে তুলে ঘোষণা দেয় দেওয়ের হাতে মারা গেছে ময়না, যার ফলে আর কোনো পুলিশ হয়রানি যাতে না হয় কাউকে? কাপা কাপা কণ্ঠে মুসলিম মাতব্বর স্বীকার করলেন এটা। এই সেই পুলিশ। এবার সব কিছু পরিষ্কার হয়ে আসছে রশিদের কাছে। অলৌকিকতার আশ্রয় নিয়ে ময়নার দেহ বুঝতে পারে আজই ওই কনস্টেবল এই গ্রামে আসবেন। রশিদকে নিজের টোপ হিসেবে ব্যবহার করে ময়না তিনি কবর খুঁড়ে সুরঙ্গে ঢোকেন। আর লম্বা পথ হওয়ায় বেরোতে অনেক সময় লাগে। এর মধ্যে সে কনস্টেবল জামশেদ এসে হাজির হয়। সবটার পরিকল্পনা, কিন্তু কনস্টেবল জামশেদ কেন শুধু শুধু বিপজ্জনক সুরঙ্গে ঢুকবেন? হয়তো তার মতো কনস্টেবলকেও ময়না প্রভাবিত করেছে সুরঙ্গের ভেতরে ঢুকতে। তার মানে ময়নার সমস্ত ক্রোধ এখন কনস্টেবল জামশেদের উপরে। তাকে খুন না করে থামবে না সে। এখন জামশেদকে বাঁচানোর আর কি কোনো উপায় আছে? নিজের উপর খুব রাগ হলো রশিদের। সে একজন তান্ত্রিক হয়ে কি করে একটা অশুভ শক্তির পরিকল্পনায় ফেসে গেল? তার মতো ব্যর্থ তান্ত্রিকের জগতে আর দুটি নেই। এই পেশা তার জন্য নয়। এখন কি করবে রশিদ? আবার সুরঙ্গে ঢুকবে জামশেদকে রক্ষা করতে? না, অনেক সময় লাগবে জামশেদের কাছে পৌঁছতে। তার আগে সব শেষ হয়ে যাবে। উল্টো পথে গেলে পুকুরে যাবেন তিনি। যে পথ দিয়ে সুরঙ্গে পুকুরে নেমে গেছে সেদিক দিয়ে গেলে হয়তো জামশেদের নাগাল পাবেন দ্রুত। তিনি থাকতে যতই পাপ করুক না কেন কনস্টেবল, অশুভ শক্তির হাতে কাউকে মরতে দিতে পারেন না তিনি। ইচ্ছাকৃতভাবে এটা হতে দিলে তান্ত্রিক বিদ্যার সীমা লঙ্ঘন হবে। তবে এবার সুরঙ্গে ঢুকলে বিপদের আশঙ্কা আছে। খালি হাতে যাবেন না তিনি। তাবিজ, কবচ আর তান্ত্রিকের পূর্ণ শক্তি নিয়ে পুকুরে নামবেন তিনি। অপরদিকে সুরঙ্গের ভিতরে জামশেদ বুঝতে পারছে ভয়ঙ্কর দুটি ভুল সে করে ফেলেছে। প্রথমত, পাগলামি করে সুরঙ্গে ঢোকা উচিত হয়নি। আর দ্বিতীয়ত, প্রথম সুরঙ্গ শেষ হওয়ার পর পশ্চিম দিকের দেয়ালে আরেকটা সুরঙ্গ মুখ দেখে ফিরে না এসে আবার সেই দ্বিতীয় সুরঙ্গেই ঢুকে পড়াটাও উচিত হয়নি তার। সময়টাই খারাপ আজ। কে বলতে পারে এমন আরও 4 থেকে 5টা সুরঙ্গের মুখ হয়তো আছে সামনে। যেতে যেতে একটা গোলকধাঁধায় আটকে পড়বেন তিনি। দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক গিলে খাচ্ছে তাকে। বুঝতে পারছেন সামনে এগোনো থেকে পিছিয়ে যাওয়া এখন বহুগুণ কষ্ট হবে। তাই এগিয়ে যাওয়াই ভালো। আশা দ্রুত একটা মুখ মাটির উপরে উঠতে দেখবেন। টর্চের আলো মিটমিট করে চলছে। বন্ধ হয়ে গেলেই সর্বনাশ। এর মধ্যেই শ্বাসকষ্ট অনেক বেড়ে গেছে। বিরতি নিয়েও এগোতে এগোতে দম বন্ধ হয়ে আসছে। তার মতো একজন বিচক্ষণ মানুষ কি করে এমন একটা গর্ধবের মতো কাজ করলো? মূলত রেগেই এই সুরঙ্গে ঢুকেছিলেন তিনি।
রাগ সৃষ্টি করেছিল সেই দুজন পুরুষ আর নারী, যারা কবরের পশ্চিম পারে দাঁড়িয়ে তাকে ব্যঙ্গ করে খেপিয়ে তুলেছিল। অনেকটা পথ এগোনোর পর জামশেদের মনে হয়েছে পুরোটাই একটা ঘোর ছিল তার। সেই দুজন নরনারী, মুসলিমার মুখলেস মাতব্বরে বিদ্রুপ ভরা হাসি, উঠানের লোকেদের তাচ্ছিল ভরা দৃষ্টি, সবটাই তার কল্পনা ছিল। এমনটা আসলে বাস্তবে হওয়ার কথা না, তবে কি কিছু আশ্চর্য করে তাকে কবরের এত ভেতরে নিয়ে এলো, তা আবার ময়নার কবর থেকে। 3 বছর আগে ময়নার মৃতদেহের সাথে কি অন্যায় করেছিলেন তিনি, তা মনে হতেই পুরো শরীর কেঁপে উঠল। এবার যেন হালকা হালকা কবরের পশ্চিম পারে দাঁড়িয়ে থাকতে দেখা সেই নরনারী দুজনকে চিনতে পারলেন তিনি। না, পুরো শরীরে কাঁপুনি দিয়ে উঠল। ওরা দুজন ময়নার বাপ মা ছিল, তাকে খেপিয়ে সুরঙ্গে পাঠিয়েছেন। না, তা কি করে হয়? 1 বছর আগে জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন তারা। অন্য থানার আন্ডারে হলেও তিনি খবর পেয়েছিলেন। রেললাইনে গলাকাটা অবস্থায় লাশ পাওয়া যায় ওদের। ধারণা করা হয় আত্মহত্যা, অপঘাতে মৃত্যু, এবং তাদের আত্মীয় স্বজন কেউ না থাকায় লাশ আর গ্রাম পর্যন্ত আনা হয়নি। দূর, এটা তারা ছিল না, হয়তো এরকম দেখতে অন্য কেউ ছিল। নিজেকে ভরসা দেওয়ার চেষ্টা করেন তিনি, তবুও ভয় আতঙ্ক কিছুতেই কাটে না জামশেদের। গা শিহরণ ঝড় অনুভূতি, মনে হয় সুরঙ্গের ভেতরে দুটো চোখ তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। কিন্তু কার চোখ? কিছু তিনি দেখলেন না। উত্তেজনায় পুলিশের পোশাক পরেই ঢুকে পড়েছিলেন এর ভেতরে। পথে আসতে আসতে হামাগুড়ি দিয়ে চলতে সমস্যা হওয়ায় প্যান্ট, বেল্ট, জুতা সব শার্ট খুলে ফেলে এসেছেন। এখন পরনে শুধু শার্ট, প্যান্ট আর স্যান্টো গেঞ্জি। হাঁটু কোনোই পুরো শরীরে ছিলে জ্বালা করছে। এখানেই বুঝি তার মৃত্যু? ভাবনা ঠিক এই মুহূর্তেই থমতে হলো তাকে। শব্দটা কি প্রথমে বুঝতে পারলেন না? কলকল করে কি যেন সুরঙ্গের ভেতরে ঢুকছে। প্রথমে মনে হলো পেছন থেকে, পরে মনে হলো সামনে থেকে আসছে। কলকল শব্দের সাথে মেঝেতে পানি ছুটে চলার ভারী শব্দ কানে তালা লাগিয়ে দিচ্ছে যেন জামশেদের। পানি আসছে কোথা থেকে? বন্ধ সুরঙ্গের মাঝে পানির প্রবেশ মানে নিশ্চিত মৃত্যু। শব্দে স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে এগিয়ে আসছে। অজানা আশঙ্কা চোখে ফেটে মনি বেরিয়ে আসবে যেন তার। হা করা ঠোঁটের বাইরে জিহ্বা ঝুলে গেল। মিটিমিটি আলোতে সামনে গোড়া থেকে আগা পর্যন্ত পুরো সুরঙ্গ জুড়ে পানির তীব্র স্রোতটা আসতে দেখল জামশেদ। তার হৃদস্পন্দন থেমে গেছে অনেক আগেই। এই স্রোতের মাথায় মিটিমিটি আলোতেই দেখতে পেল একটা কিশোরী মেয়ের হিংস্র দৃষ্টি। তাকে গিলে খাওয়ার জন্যই এগিয়ে আসছেন যেন। না, কয়েক মুহূর্তের জন্যই কেবল এই দৃশ্য দেখালো। স্রোতের আঘাতে মাথার উপরে বাড়ি খেতেই দেখলেন জ্ঞান হারিয়ে ফেলল। তারপরে একটা টান অনুভব করলেন। পানি স্রোত যেদিক থেকে আসছিল আবার সেদিকেই ফিরে যাচ্ছে। এবার তাকে নিয়ে ভুল করেও অনুমান করতে পারলেন না জামশেদ। এই স্রোত তাকে সুবিষপ্ত পুকুরে নামিয়ে দেবে, যে পুকুরে দেহ আছে। এই কথা তিনিই রটিয়েছিলেন একদিন। সুরঙ্গের মাথায় আবার মাথা ঢুকে গেল। পুকুরের নিচে সুরঙ্গ থেকে বের হওয়ার পথ, পানি স্রোত সোজা সেই গর্ত দিয়ে পুকুরে নিয়ে নামালো তাকে। রশিদ তার ঘরে ফিরে এসে তাবিজ কবজগুলো গলায় হাতে জড়িয়ে নিচ্ছিলেন। এমন সময় ভয়ঙ্করভাবে মাটির কাঁপুনিটা টের পেলেন। ছুটে বাইরে বেরিয়ে এলেন। পানি নড়াচড়ার তীব্র শব্দটা কানে এলো তার। বাইরের বৃষ্টি বাতাস কিচ্ছুই শেষ হচ্ছে না। শব্দটা আসছে কোথা থেকে? খেয়াল করতে বুঝতে পারলেন পুকুরের দিক থেকে আসছে শব্দ। খালি পায়ে ছুটে গেলেন সেদিকে। পুকুরের পাড়ে এসে হতভম্ব হয়ে গেলেন। এ যেন পুকুর নয়, উত্তাল কোনো সাগরের অংশ। বৃষ্টি বাতাস ছাড়াই এভাবে খেপে উঠল কেন? পানির ঢেউ সামনে থেকে পেছনে ছুটে যাচ্ছে। দুটো ঢেউ বাড়ি খেয়ে পানি ছিটকে উঠছে। পুকুরের পাড়ে আছড়ে পড়ছে কিছু ঢেউ। ছোট্ট এই পুকুর, পানির এই তাণ্ডব কেউ সামনে থেকে না দেখলে বিশ্বাসই করবে না। পুকুরের চারপাশে তিনি ছাড়া আর কেউ নেই। হতাশ ভাবে পুকুরের দিকে চেয়ে রইলেন রশিদ। বুঝলেন যা হওয়ার সব হয়ে গেছে। এখন পুকুরের থেকে নেমেই নিজের নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। হঠাৎ পুকুরের শেষে মাথায় যেই দিন থেকে সুরঙ্গি ঢুকে পুকুরের ওপর ভেসে উঠেছিলেন তিনি, কিছুক্ষণ আগে সেদিকে ঝপ করে হওয়ার শব্দ শুনে তাকালেন। জ্যোৎস্না আলো এখনও সবকিছু পরিষ্কারভাবে দেখার সুযোগ করে রেখেছে। পুকুরের একটা পাড়ের অংশ ধসে পড়ল। সুরঙ্গ মুখ বেরিয়ে এলো। কবর থেকে এই পর্যন্ত যতটুকু সুরঙ্গ পথ চোখে দেখা যায়, পুরোটার উপরে মাটির দেবে সুরঙ্গ চাপা পড়ে যেতে দেখলেন তিনি। বুঝলেন এই মুহূর্তে কেউ যদি সুরঙ্গের ভেতর থেকে থাকে তাহলে নিশ্চিত মাটি চাপা পড়েছে। এবার সেই সুরঙ্গটা একটা নালায় রূপান্তরিত হলো। পুকুর থেকে উপচে পড়া পানি হোসেন মিয়ার বাড়ির দিকে বয়ে যাচ্ছে নালা দিয়ে। এত দ্রুত সব ঘটছে। ছুটে হোসেন মিয়ার বাড়ির উঠানের দিকে রওনা হলেন রশিদ।
সব মানুষ ছোটাছুটি করে বেরিয়ে আসছে বাড়ি থেকে। সবার চোখে মুখে ভয় আর আতঙ্ক। মুসলিম মাতব্বরকে পাশ কাটিয়ে উঠানে ঢুকে গেলেন রশিদ উঠানে। পুরো উঠান পানি দিয়ে ভরে গেছে। নালার পানি কবরটা ডুবিয়ে দিয়েছে আগেই, এখন সেখান থেকে উপচে পড়া পানি পুরো উঠানটাকে ডুবিয়ে দিচ্ছে। উঠান ভরে পানি হোসেন মিয়ার পরিত্যক্ত ঘর, উঠানের চারপাশের জমি ভরিয়ে ফেলেছে। দিশারা বোধ করছেন রশিদ, হচ্ছেটা কি। কনস্টেবলকে নিয়ে আর কোনো আশা নেই বুঝতে পারলেন। জীবনে অনেক অলৌকিকতার মুখোমুখি হলেও এমন পরিস্থিতি জীবনে দেখার সুযোগ পাননি রশিদ। একেবারে বিভৎস, অবাস্তব যেন সব। ওনার এখন কি করা উচিত তাই বুঝতে পারছেন না। মন্ত্রতন্ত্র সব গুলিয়ে গেল। প্রায় আরও আধা ঘন্টা পুকুরের আর নালার পানির তাণ্ডব চলার পর সবকিছু শান্ত হয়ে এলো। শুধু অশান্ত হয়ে রইল রশিদ সহ ওইখানে উপস্থিত থাকা সব মানুষের মন। তারা এসআই আর 3 জন কনস্টেবল নিয়ে দেরিতে হলেও পৌঁছল মোখলেস মাতব্বর। গ্রামের মানুষরা এবার কিছুটা সাহস দেখালো। তারা বর্তমান নালা প্রাক্তন সুড়ঙ্গের পুরো উৎস খুঁজে দেখতে গিয়ে দেখলেন কবর থেকে একটা সোজা চলে গেছে পুকুরে। সবাই বুঝতে পারলেন পুকুরের সাথে এই ময়নার কবর পর্যন্ত সুড়ঙ্গেরই সূত্র। শুধু আছে এমন না, পুকুরের আগের 2টি খুনের সাথেও ময়নার একটা সম্পর্ক আছে। এটাই এই সুড়ঙ্গ প্রমাণ করে। পুলিশের সাথে মিলে পুরো নালা খুঁড়ে কনস্টেবল জামশেদের মাটি চাপা পড়া লাশ খুঁজে পেতেই তখন কাজ শুরু করলেন সবাই। রাত এখনো দীর্ঘ। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ল পুলিশের সাথে নালার প্রবেশপথ আটকে পানি আর মাটি সরিয়ে জামশেদের লাশ উদ্ধার করতে। হয়তো সে একটা গাছের শিকড়ে বসে আছেন মুসলিম মাতব্বর, তার দিকে এগিয়ে গেলেন রশিদ। রশিদের কণ্ঠে রাগ, কনস্টেবল জামশেদ যদি মারা যায় এর জন্য আপনি দায়ী মাতব্বর সাহেব। আপনি অনেক কিছু আমার কাছে লুকিয়ে গেছেন। এই মুহূর্তে সব কথা আমার জানা দরকার। ময়না কি কইরা মারা গেল? চৌকিদার মোতালেব, কনস্টেবল জামশেদ আপনার ছোট ভাই মোমেন মাতব্বরের এর সাথে কি সম্পর্ক? ময়নার বাপ মাই 1 বছর আগে আপনার কাছে জায়গা জমি বিক্রি কইরা চইলা গেল কেন? সব না জানলে কাউরে রক্ষা করা সম্ভব না আমার। একটা দীর্ঘশ্বাস ফেলে মাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মুসলিম মাতব্বর। ভাবভঙ্গিতে মনে হচ্ছে কিছু একটা নিয়ে অনুতপ্ত তিনি। একটু গলা পরিষ্কার করে শুরু করলেন তিনি 3 বছর আগে ঘটা পুরো ঘটনার বর্ণনা করা। 3 বছর আগের ঘটনা। মাতব্বর বাড়ির ছোট ছেলের নাম মোমেন। মোমেন মাতব্বরের চরিত্রে বরাবরই দোষ ছিল। তখন সে অবিবাহিত, যার তার ঘরের মেয়ের দিকে নজর দিত। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে মিয়াপুরে। ময়নার বাবা মা একদিন মুসলিম মাতব্বরের কাছে এসে জানান তার ছোট ভাই মোমেন তাদের মেয়ে ময়নাকে বেশ বিরক্ত করছে কিছুদিন ধরে। মুসলিম মাতব্বর আশ্বাস দিলেন শাসন করবেন তার ভাইকে, কিন্তু তারা চলে যাওয়ার পর মাথা ঘামালেন না আর এই ব্যাপার নিয়ে। মোমেনকে বুঝে কোনো লাভ নেই, যা করার সে করবেই। কিন্তু এমন ভয়ঙ্কর কিছু যে করবে তা তিনি ঘূর্ণাক্ষরেও টের পাননি। তার কিছুদিন পরে একদিন একা পুকুরে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেননি ময়না। সেদিন সন্ধ্যার পর খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। ময়নার বাপ মা মুসলিম মাতব্বরের কাছে এসে পড়লেন। জানালেন মোমেন নাকি তাদের শাসিয়েছিল কয়েকদিন আগে। তাদের বিশ্বাস মোমিনই ওদের মেয়েকে অপহরণ করেছে। খেকি উঠলেন মুসলিম মাতব্বর, সাহস কত! আমার ভাইরে নিয়ে উল্টাপাল্টা কথা কয়, বাইরে আমার বাড়ি থেকে। ধমকে বাড়ি থেকে বের করে দেন ওদের। জানান এই কথা যদি আর কারোর কাছে তুলে বদনাম রটায় তার ছোট ভাইয়ের, তাহলে এর শেষ দেখে ছাড়বেন তিনি। এরপরে প্রায় 2 দিন সমস্ত গ্রাম, আশেপাশের জায়গা, পুকুর সব খুঁজেও ময়নাকে পাওয়া যায় না। মোমেনের হাবভাবও তখন ভালো লাগছিল না মুসলিম মাতব্বরের কাছে। সেও 2 দিন ধরে বাড়িতে নেই। ওতে দুশ্চিন্তা কিছু থাকতো না অন্য সময়, কারণ প্রায় এমন বাড়ি থেকে উদা হয়ে থাকে সে। মদ গাঁজায়ের নেশা আছে তার, কিন্তু এবার দুশ্চিন্তা বোধ করলেন মুসলিম। উল্টাপাল্টা কিছু করেনি তো ময়নার সাথে মোমেন? বংশের নাম ডাক সব যাবে তাহলে। এর মধ্যে গ্রামের কয়েকজনও ময়নার বাপ মার কাছ থেকে মোমেনের তাদের মেয়েকে বিরক্ত করার কথা জানতে পারে। তারা সন্দেহ করে মোমেনই ময়নাকে গুম করেছে, কিন্তু মাতব্বরদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। 2 দিন যেতে এক সকালে ময়নার লাশ ভেসে থাকতে দেখা যায় মাতব্বর বাড়ির পুকুরে। সবাই বিস্মিত হয়ে যায়। লাশ ফুলে গেছে, সাথে পচা গন্ধ। তখনই চৌকিদার মোতালেব সাহেবকে বলে বেড়ায় রাতে সে নিজের চোখে দেখেছে পুকুরের ভেতর থেকে দেওকে উঠে ময়নার লাশ ভাসিয়ে দিতে। সবাইকে সে বলে বেড়ায় 2 দিন আগে দেওই ময়নাকে একা পেয়ে ধরে পাতালে নিয়ে গিয়েছিল বোধ হয়, আর গতরাতে তার লাশ পুকুরে ভাসিয়ে দিয়ে গেছে। এই পুকুরে দেও আছে এমন একটা কথা বহু যুগ আগে থেকে শুনে এসছে গ্রামের লোকেরা। তাই মিয়াপুরে অনেক কুসংস্কার মানুষ সহজে বিশ্বাস করে যায় এটি দেও একা পেয়ে খুন করেছে ময়নাকে।
শুধু দেউয়ের কথা বিশ্বাস করে না ময়নার বাবা মা, তার উম্মাদের মতো কাঁদতে থাকে আর মোমেন মাতব্বরকে অভিশাপ দিতে থাকে। ভেতরে ভেতরে ঘাবড়ে যাচ্ছিলেন মুসলিম মাতব্বরও। তারা তার দুশ্চিন্তা বাড়িয়ে দিতেই যেন মোমেন মাতব্বর তার কাছে এসে নিজের পাপ অকপটে স্বীকার করলেন। সে জানালো 2 দিন আগে প্রচুর নেশা করেছিলেন সে। এমনিতেও ঝোপের আড়ালে লুকিয়ে ময়নার গোসল করা দেখত, কিন্তু সেদিন ওকে একা পেয়ে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। চুপিসারে পুকুর থেকে নেমে মুখ চেপে ধরে ময়নার এরপর টেনে হিঁচড়ে নিয়ে যায় জঙ্গলের ভেতরে মাতব্বরদের পরিত্যক্ত গোয়াল বাড়িতে, যেখানে লোকজন যায় না বললেই চলে। সারাদিন রাত অত্যাচার চালায় ওর ওপর। এরপর গভীর রাতে মোমেনকে ক্লান্ত পেয়ে ছুটে পালানোর চেষ্টা করে ময়না। দ্রুত উঠে একটা ইট তুলে পেছন থেকে ময়নার মাথায় আঘাত করে সে। ময়না মারা গেলে দিশাহারা হয়ে পড়ে সে। ওর লাশটা 2 দিন গেলেই গোয়ালে ফেলে রাখে, ভুলেও বাড়িমুখ হয় না। তারপরে বুদ্ধিটা মাথায় আসে তার, পুকুরে দেও আছে এমন একটা গুজবটাকে কাজে লাগাতে চাই সে। গভীর রাতে ময়নার লাশ কাঁধে করে পুকুরের পাড়ে নিয়ে আসে সে। মাঝে পুকুরে বই নিয়ে আসে, ভাসিয়ে দেয় পানিতে। চুপিসারে উঠে আসবে পুকুর থেকে। হঠাৎই তার মুখ আলো পড়ে। পুকুরের পাড় থেকে কেউ টর্চ ধরেছে। তাকিয়ে দেখে চৌকিদার বিস্মিত দৃষ্টিতে আর লাশটার দিকে তাকিয়ে আছে। সবকিছু দেখে ফেলেছে চৌকিদার মোতালেব। দ্রুত পারে ছুটে ছুটে চলে যায় মোতালেবের কাছে মোমেন। ইচ্ছে তাকেও খুন করে, কিন্তু মোটাসোটা শক্তিশালী মানুষ মোতালেব কিছুই করতে পারবে না সে জানে। চৌকিদার মোতালেবই প্রথমে আপোষের প্রস্তাব দেয়। সবকিছু চেপে যাবে সে, তাকে 1 লাখ টাকা দিতে হবে। মোমেন রাজি হয়ে যায় এবং তার পরিকল্পনা মোতাবেক জানায় মোতালেবকে। মোতালেব গর্বের সাথে জানায় ময়নারে যে দেও মেরেছে এই কথা গ্রামের মানুষে বিশ্বাস করানো পানির মতো বিষয় তার কাছে। শুধু আরো কিছু টাকা বাড়তি দেয়া লাগবে তাকে। সে মতে সবকিছু ঘটেছে এই পর্যন্ত। চৌকিদার মোতালেবের মুখ বন্ধ করতে টাকা চাইতেই মুসলিম মাতব্বরের কাছে এসে মোমেন এই মুহূর্তে তার চেহারায় বিন্দুমাত্র অপরাধ বোধ নেই। রাগে কাঁপতে থাকে মুসলিম মাতব্বর। এগিয়ে এসে চর বসায় মোমেনের গালে। এই কলঙ্কের হাত থেকে নিজের বংশমর্যাদা কিভাবে বাঁচাবে ভেবেই পান না তিনি। ঝাড়ঝের সঙ্গে বলেন, জেল খাটিয়ে ছাড়ব তোকে। তার ভাই বলে রক্ষা নেই, 1 টাকা খরচ করবেন না তিনি। মাথা নিচু করে মোমেন বেরিয়ে যায় ঘর থেকে। কিন্তু মুসলিম মাতব্বর জানেন যত অন্যায় করুক এটা তার মায়ের পেটের ভাই, কিছুতেই জেল খাটতে দেয়া যায় না ওকে। যাই করতে হোক, যত টাকায় খরচ হোক, যত মানুষের মুখ বন্ধ করতেই হোক, ছোট ভাই মোমেনকে এই বিপদ থেকে রক্ষা করতেই হবে তাকে। চৌকিদার মোতালেবকে গোপনে ডেকে তার প্রাপ্য টাকা বুঝে দিলেন মুসলিম মাতব্বর। জানালেন এই কথা বাইরে ছড়লে তিনি নিজ হাতে খুন করবেন মোতালেবকে। মোতালেব অপ্রত্যাশিতভাবে এক রাতের এক মিথ্যা সাক্ষী হওয়ার বিনিময়ে এত টাকা পেয়ে আনন্দে গদগদ হয়ে আছে। সে জানালো কিছু বাইরে যাবে না, শুধু থানার পুলিশদের ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। নিখোঁজ হওয়ার পর ময়নার বাবা মা কয়েকজনের পরামর্শে থানায় জিডি করে আসে, কিন্তু অজপাড়া আর দীর্ঘ পথ বলে সাধারণ কেসে তেমন মিয়াপুরে আসে না পুলিশ। এলাকার মাতব্বর বাড়ির ছোট ছেলের বিরুদ্ধে গুমের অভিযোগে শুনে জানান 2 দিন যাওয়ার পরই তারা তাদের যদি মেয়েকে খুঁজে না পায় তখন পুলিশ হস্তক্ষেপ করবে এই বিষয়ে। 2 দিন পর পুকুরে ময়নার লাশ ভেসে ওঠার খবর পেয়ে আসতেই হলো পুলিশকে। তবে একাই সাইকেল দিয়ে পাঠালেন কনস্টেবল জামশেদকে। ময়না তদন্তের জন্য মিয়াপুরে থেকে উপজেলা পর্যন্ত লোক ধরে জামশেদকেই লাশটা নিয়ে যেতে হবে। তারপর গাড়ির ব্যবস্থা করবে থানা। ভাবতেই বিরক্তিতে ভরে ওঠে তার মন। গ্রামে ঢুকে পুকুরের পাশে এলেন কনস্টেবল জামশেদ। মোতালেব তার নিজ চোখে দেখা দেও এর গল্প শোনাতে গেলে ধমকে ওঠেন। পুকুরের মাঝে এখনো লাশটা ভেসে আছে, বিচ্ছিরিভাবে ফুলে আছে আর পচা গন্ধ। পুকুর থেকে লাশটা তুলে কয়েকজন লোককে টাকা দিয়ে ময়নার বাবা মা করুণ সুরে অভিযোগ করে যান জামশেদের কাছে মেয়ের হত্যার বিচার চেয়ে। ধরে নিয়ে যেতে বলেন মোমেন মাতব্বরকে। লাশ উপরে তুলে পরীক্ষা করতে মাথার পেছনের আঘাতের চিহ্নটা খেয়াল করলেন তিনি। নিশ্চিত খুন করা হয়েছে মেয়েটাকে, চোখ বন্ধ করে বলে দেয়া যায়। তখনই চৌকিদার মোতালেব কনস্টেবলকে জানায় মুসলিম মাতব্বর একান্তে কিছু কথা বলতে চান তার সাথে। একটা কিছু পাওয়ার লোভে মনটা চঞ্চল হয়ে ওঠে তার। সেখানে গিয়ে অনেক দর কষাকষি করে ঠিক হয় ময়নার ব্যাপারটা এখানে শেষ করে দিতে হবে তাকে। তার বিনিময়ে উপজেলার কাছাকাছি জায়গায় 5 বিঘার একটা ধান জমি লিখে দেবেন মুসলিম মাতব্বর। নিজের মনের সাথে কিছুটা দ্বন্দ্ব করে লোভের শিকার হয়েই রাজি হয়ে গেলেন কনস্টেবল জামশেদ কাজটা করতে। তাছাড়া ময়নার বাপ মাকে দেখে খুবই সাধারণ আর নরম মনে হয়েছে। তাদেরকে ধমকে ঠান্ডা করা কোনো ব্যাপারই না তার কাছে।
তিনি আবার লাশ পরীক্ষা করার ভান করে নিশ্চিত করেন পানিতে ডুবেই মারা গেছেন ময়না, ওকে কোনো মানুষ খুন করেনি। যতদূর তিনি বুঝতে পারছেন এটা পুকুরের দেওয়ের কাজ, তাই পুলিশের এখন আর কিছুই করার নেই। ময়নার বাপ মা যেখানে ইচ্ছা আয়োজন করে কবর দিতে পারেন ময়নার লাশের, তিনি নিজে উপস্থিত থেকে ময়নাকে কবর দিতে সাহায্য করবেন। ময়নার বাবা মা হতভম্ব হয়ে গেলেন। তারাও কুসংস্কার বিশ্বাস করেন, কিন্তু তাদের মেয়েকে যে কোনো অশুভ পিশাচ না মানুষরূপী পিশাচ খুন করেছে এটা তাদের দৃঢ় বিশ্বাস। সেই প্রসঙ্গ তুলতে একসাথে ধমকে ওঠে মুসলিম মাতব্বর, পুলিশ কনস্টেবল জামশেদ আর চৌকিদার মোতালেব। গ্রামের মানুষরাও ক্ষমতাবানদের কথাই মেনে নেন, এক মনে স্বীকার করেন কি ভয়ঙ্কর দেউরে বাবা বাস করে এই পুকুরে। এক প্রকার জোর করে জানাজা পড়িয়ে বিকেলের মধ্যে হোসেন মিয়ার বাড়ির উঠানে কবর দেওয়া হয় ময়নাকে। তারপর থেকে মুসলিম মাতব্বরের কয়েকজন লোক হোসেন মিয়ার বাড়িটা পাহারা দেয়। গ্রামে কেউ হোসেন মিয়ার সঙ্গে দেখা করতে এলেই দূর দূর করে তাড়িয়ে দেয়, বলা যায় এক ঘরেই করে ফেলেন তিনি ওদের। এদিকে কনস্টেবল জামশেদ থানার অফিসারদেরকে রিপোর্ট করে সাধারণ পানিতে ডুবে মৃত্যু। ময়না তদন্তের জন্য ময়নার লাশ আনতে চাইলে ময়নার বাপমা সহ গ্রামবাসীর তুমুল আন্দোলনে তুলে প্রতিবাদ করে। কিছু করার ছিল না জামশেদের, বাধ্য হয়ে লাশ কবর দিতে হয় তাকে। এমনভাবে কথাটা ব্যাখ্যা করেন যে থানার আর কেউ টের পায় না যে এত কিছু ঘাপলা আছে। ভালোই ভালোই সবকিছু মিটে গেছে, ফাইল ক্লোজ হচ্ছে, এতেই তারা খুশি। ময়নার বাপ মা কিন্তু হাল ছাড়লেন না, প্রায় হেঁটে এতটা পথ পাড়ি দিয়ে থানায় হাজির হন। কেউ যাতে তাদের অভিযোগ শুনতে না পায় এর ব্যবস্থা করতে ঘাম ছুটে যায় কনস্টেবল জামশেদের। কিছুতেই থানার ভেতর ঢুকতে দেয় না ময়নার বাবা মাকে। ঢুকলেও এমন জায়গায় রেখে নজরদারি করে রাখে সে যে থানার বাকি কারোর সাথে কথা বলার সুযোগই পান না তারা। জামশেদ আশ্বাস দেয় বড় অফিসারের সাথে তাদের মেয়ের বিয়ের কথা বলবে, সে শীঘ্রই তদন্ত শুরু করবেন। আবার বের করে দেন থানা থেকে। সময় বয়ে যায়, কই কিছুই তো হয় না তদন্ত। হেসে খেলে তাদের সামনে দিয়ে ঘুরে বেড়ায় তাদের মেয়ের খুনি মমিন মাতব্বর। মমিনের বিয়ের আগে দিয়ে মুসলিম মাতব্বর সিদ্ধান্ত নেন ময়নার বাপ আর মাকে এই গ্রাম থেকে বের না দিলেই নয়। যেখানে সেখানে তাদের বংশের দুর্নাম ছড়িয়ে বেড়াচ্ছে তারা। মোমিনের বিয়ে হচ্ছে না ভালো ঘরে, আবার চৌকিদার মোতালেবের সাহায্য নিয়ে ভয়ঙ্কর কুৎসিত মিথ্যা একটা কুৎসা রটনা তিনি তাদের নামে। চৌকিদার মোতালেব কথাটা এমনভাবে প্রচার করে যে পুরো গ্রামে ময়নার বাপ মাকে নিয়ে ছি পড়ে যায়। ময়নার বাপ নাকি টাকার জন্য বউকের হাতে নানান বাড়িতে বাহারা খাটায়, নিজ চোখে দেখেছেন মোতালেব। তাদের চক্রান্তের অংশ হিসেবে গ্রামের কয়েকজন মাতব্বর ভক্ত মানুষ স্বীকার করে তারও এটা লক্ষ্য করেছেন। মোমেন মাতব্বরের কয়েকজন নেশাখোর বন্ধু সবার সামনে দাবি করেন হোসেন মিয়ার স্ত্রীর সঙ্গে রাত কাটিয়েছেন তারা। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছা করে হোসেন মিয়া আর তার স্ত্রীর, কাউকে না বলেই গ্রাম ছেড়ে চলে যান তারা। তাদের পরের পরিণতি সম্পর্কে কনস্টেবল জামশেদ ছাড়া আর কেউ কিছু জানে না। তাদের গলা কাটা লাশ পাওয়া গেছে দূরের একটা রেল লাইনে। আত্মহত্যা করেছিল তারা। মুসলিম মাতব্বর প্রচার করেন তার কাছে জমি বিক্রি করে কেটে পড়েছে হোসেন মিয়া। এরপর সবকিছু স্বাভাবিক চলছিল ময়নার মৃত্যুর 3 বছর হওয়া পর্যন্ত। তারপরে একদিন শুরু হয় আসল দেবের তাণ্ডব। হঠাৎ পুকুরে খুন হয় মোতালেব এবং মোমেন মাতব্বর, যার কারণে এই মিয়াপুরে আসতে হয়েছে রশিদকে। আর আজ নিখোঁজ হলো কনস্টেবল জামশেদ। পুরো ঘটনা শুনে ঘৃণায় কুঁচকে উঠল রশিদের মুখে। হীনমন্যতা যতটুকু কাজ করছিল নিজের ব্যর্থতার জন্য সবটা কেটে গেল। উচিত শিক্ষা হয়েছে, মরাই উচিত এদের। সমস্ত রাগ উঠলে উঠেছে যেন এদের উপরে। ইচ্ছে করছে নিজেই গলা টিপে হত্যা করে মুসলিম মাতব্বরকে। বুঝতে পারল তান্ত্রিককে চাইতে সে একজন মানুষ আগে। এই ধরনের আসল পিশাচদের মারাই উচিত। তার এতদিনের তান্ত্রিক সাধনা বিফলে গেল। তান্ত্রিক বিদ্যার নিয়ম হচ্ছে সমস্ত অশুভ শক্তিকে শত্রু মনে করতে হবে এবং মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা না ঘামিয়ে অশুভ শক্তিকে ধ্বংস করতে যা করা জরুরি তাই করতে হবে। এটা সে কিছুতেই করতে পারছে না। পুকুরে ময়নার দেহের উপর তার মায়া জন্মে গেছে পুরো ঘটনা শুনে, এবং শত্রু ভাবতে শুরু করেছে ময়নার অবশিষ্ট শিকার মুসলিম মাতব্বরকে। মুসলিম মাতব্বর প্রায় কেঁদে উঠে রশিদের কাছে অনুনয় করল, ময়নার আত্মারে আপনি ধ্বংস করেন, বাঁচান আমারে, প্রয়োজনে আমার অর্ধেক সম্পত্তি আপনারে দিয়া দিব। রশিদ শুধু হু হু বলে চলে এলো মাতব্বর বাড়ির। মনটা তার বিষণ্ণ হয়ে আছে। তার তান্ত্রিক সত্তা লড়েছে মানব সত্তার সাথে। কি করবে সে? মুসলিম মাতব্বরকে খুন হতে দিলে তান্ত্রিক তো ছেড়ে দিতে হবে তাকে, আর তাকে বাঁচালে এক মহা অন্যায়কে সমর্থন করা হয়ে যাবে। কনস্টেবল জামশেদ যে মারা গিয়েছেন এই বিষয়ে সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন। হয় বুঝে যাওয়ার সুরঙ্গে নয় পুকুরে, এই 2 জায়গার এক জায়গায় ওনার লাশ পাওয়া যাবে।
কিন্তু জামশেদ কেন মারা গেলেন, কবরের ভিতরে সৃষ্ট হওয়া সুড়ঙ্গের পটভূমি কি, আর হঠাৎ পুকুরে এমন পানির তাণ্ডব সৃষ্টি হওয়ার উৎস কি, এটা অনেকে ভেবেও কেউ বুঝতে পারছিল না। পুলিশ সদস্য যারা এসেছিলেন তারা প্রায় দিশেহারা হয়ে পড়লেন। উপস্থিত মানুষের কাছে কবর খোঁড়া থেকে এই পর্যন্ত হওয়া সমস্ত ঘটনা শুনে হতভম্ব হয়ে গেলেন তারা। সবার বিশ্বাসের পেছনে পুকুরের দেবী দায়ী। হয় দুর্ঘটনা নয় খুন, এর বাইরে অলৌকিকতায় মৃত্যু বলে কিছু নেই পুলিশের অভিধানে। তাই তারা গ্রামের লোকেরা সাহায্য নিয়ে কনস্টেবলের লাশ উদ্ধারেই বেশি মনোযোগ দিলেন। সে রাতে পুকুর এবং পরের পুরো দিন রাত এক নাগারে লোকবল করে সুড়ঙ্গের মাটি পরিষ্কার করা হলো। ময়নার কবর থেকে সেই পুকুর পর্যন্ত সুড়ঙ্গ কিংবা নালা যাই বলা হোক না কেন, মাটি সরিয়ে সব খুঁজেও কনস্টেবল জামশেদের লাশ না পেয়ে অবাক হতে হলো সবাইকে। এই গ্রামের কেউ আতঙ্কে পুকুরে নামতে রাজি হয়নি। অন্য গ্রামে কিছু লোক জোগাড় করে পুকুর তল্লাশি চালান অফিসার। মাঝারি আকারের পুকুর এবং 7 জন খুব ভালো সাঁতার জানা মানুষের পক্ষে সেই পুকুর থেকে লাশ খুঁজে পেতে খুব একটা ঝামেলা হওয়ার কথা নয় 2 দিনে। তাদের দুজনে আবার কনস্টেবল, কিন্তু না, অনেক খুঁজেও জামশেদের লাশ পাওয়া গেল না। শুধু তারা জুতো, পুলিশ ইউনিফর্ম খুঁজে পাওয়া গেল। তার লাশ গেল কোথায়? 3 দিন পর যখন সবাই সব আশা ছেড়ে দিয়েছে, তখন এক সকালে পুকুরের পানিতে নগ্ন হয়ে ভেসে ওঠে কনস্টেবল জামশেদের লাশ। প্রায় দুপুরের দিকে প্রথম তার লক্ষ্য করে গ্রামের এক সাহসী কিশোর ছেলে, যে কিনা দেহ দেখতে পরিবারকে লুকিয়ে দুপুরে একা পুকুরে এসেছিল। অনাকাঙ্ক্ষিতভাবে পুকুরে একটা লাশ ভেসে থাকতে দেখে কয়েক মুহূর্ত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল সে। তারপর ছুটল গ্রামের দিকে। আবার মানুষ জড়ো হলো, পুলিশ আসলো। কনস্টেবল জামশেদের লাশ উদ্ধার করলো পুকুর থেকে। পচা গন্ধ ছড়িয়েছে কিছুটা, শরীর ফুলে উঠেছে। সবচেয়ে ভয়ানক লাগছে জামশেদের লাশের মাথাটা কিছু একটার সঙ্গে প্রচণ্ড আঘাত পেয়ে যেন মাথাটা থেতলে গেছে। ভালো করে তাকিয়ে থাকলে চুল ছিঁড়ে কিছুটা মগজের অংশ দেখা যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। এই 3টি খুনের সাথে যে ময়নার একটা সম্পর্ক আছে তা দেরিতে হলেও গ্রামের মানুষেরা কিছুটা অনুমান করতে পারে। মনে পড়ে যায় ময়নার লাশ পাওয়ার পর হোসেন মিয়ার মাতব্বর বাড়ির ছোট ছেলের উপর অভিযোগ, পুলিশ কনস্টেবল জামশেদ আর চৌকিদার মোতালেবের ভূমিকা। এই পুরো ঘটনা নিয়ে যাদের স্পষ্ট ধারণা আছে তারা দুজনেই চুপসে গেছেন, কিংবা রশিদ কিংবা মোতালেব কারোর কোনো কিছুই ব্যাখ্যা করলেন না। সে রাতে মুসলিম মাতব্বরের কাছে ময়নার হত্যার পুরো বিবরণ শুনে ক্রুদ্ধ হয় রশিদ। মাতব্বর বাড়ির জন্য সংরক্ষিত অতিথি ঘরে চলে আসে। ভেজা কাপড় পাল্টায়, শরীরে অদ্ভুত একটা ক্লান্তি অনুভব করে। অনেকক্ষণ খাওয়া হয়নি তার। সুড়ঙ্গে দীর্ঘ সময় হামাগুড়ি দিয়ে চলার জন্য সে ক্লান্তির তার চাইতে বেশি মানসিক ক্লান্তি। চোখের সামনে ভেসে উঠল ময়নার সেই কিশোরীর চেহারা। সে যখন ডুবতে যাচ্ছিল তখন তাকে ঠেলে পুকুরের পাড়ে নিয়ে আসে সে। পানির নিচ থেকে ভেসে ওঠা সে কিশোরীর মায়াভরা মুখ, যার চোখ তখন হিংস্র মনে হলেও এখন মনে হচ্ছে সেও চোখের নিচের সঙ্গে ঘটে যাওয়া কুৎসিত সবকিছুর অভিযোগ ছিল। সেটাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় রশিদ, যাকে বলে বিছানায় পড়া। শরীর নড়াচড়ার বিন্দুমাত্র শক্তিতেও আর অবশিষ্ট রইল না। 3 দিন মাতব্বর বাড়ির মেয়েরা তার সেবা শুশ্রূষা করার পর কিছুটা সুস্থ হলেন তিনি। এই 3 দিনে এই গ্রামে কি হয়েছে তার কিছুই জানতে চাওয়ার মতো অবস্থা তিনি ছিলেন না। মুসলিম মাতব্বর রশিদের এমন ভয়াবহ অসুস্থতা দেখে ভেবে নিয়েছিলেন মারা যাবে সে। মুখলেসকে দিয়ে শহরের তার উস্তাদ জালালউদ্দিন মাতব্বরের কাছে মোবাইল ফোনে খবর পৌঁছান তিনি। রশিদ 3 দিন পর কিছুটা চিন্তা ভাবনা করতে পারছিল। মুখলেস মাতব্বরের কাছ থেকে পুকুর থেকে কনস্টেবল জামশেদের লাশ উদ্ধারের কথাটা জানতে পারলেন। মনে একটা সন্দেহ উকি দিয়েছিল মুসলিম মাতব্বর হয়তো এর মধ্যেই খুন হয়েছেন ময়নার হাতে। কিন্তু তাকে সুস্থ অবস্থায় তার খোঁজ নিতে আসতে দেখায় খুশি হলেন নাকি আবার দুশ্চিন্তায় পড়লেন রশিদ নিজেই বুঝলেন না। আরও 2 দিন লাগলো রশিদের পুরোপুরি সুস্থ হতে। সুস্থ হয়ে তিনি শুধু লুঙ্গি পরে খালি পা আর গা নিয়ে পুকুরের দিকে গেলেন। প্রায় দুপুর এখন। সবসময় এই জায়গাটায় লোক চলাচল কম থাকলেও এই মুহূর্তে চারপাশের সবকিছু আশ্চর্য রকম শান্ত মনে হচ্ছে রশিদের কাছে। কেমন যেন একটা শূন্য শূন্য ভাব। পুরো সুড়ঙ্গ পথ কবর দুটোই এর মধ্যে মাটি দিয়ে ভরে ফেলা হয়েছে। তিনি ধীরে ধীরে পুকুরে নেমে গেলেন, ভেসে পুকুরের মাঝ বরাবর চলে এলেন। তার মনে আছে তিনি দিনের বেলাতেও পুকুরের অশুভ শক্তির অস্তিত্ব টের পেয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করলেন না তিনি। এটা অন্য আর 8-10টা সাধারণ পুকুরের মতো। তবে কি ময়নার কবর থেকে পুকুর পর্যন্ত সুড়ঙ্গটার পথ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তারা অলৌকিক ক্ষমতা শেষ হয়ে গিয়েছে?
পুকুর মুক্ত হয়েছে অশুভ শক্তি থেকে, অথবা হয়তো মৃত্যুর পর জগৎ থেকে তাকে নির্দিষ্ট একটা সময় সংখ্যার শক্তি দিয়েছিল, যা নির্দিষ্ট সংখ্যক মানুষকে হত্যা করার পর তার ক্ষমতাসহ অস্তিত্ব বিলীন করে দেবে। বা ময়না মুসলিম মাতব্বরকে ক্ষমা করে দিয়ে চলে গেছে। অনেকগুলো সম্ভাবনায় উকি দিয়ে দিল মনে, কিন্তু কিছুতেই মেনে নিতে পারছেন এত সহজে শেষ হয়ে গেল সব কিছুর। পুকুর জুড়ে আরও কিছুক্ষণ সাঁতরালেন, ডুবে থাকলেন কিছুক্ষণ, তবু অশুভ অলৌকিক কিছুর অস্তিত্ব কিছুতেই খুঁজে পেলেন না। নাকি এটাও আরেক দফা ফাঁদ? ময়না চাইছে এই পুকুরে আর কোনো অশুভ শক্তি নেই, এটা বিশ্বাস করে গ্রাম থেকে চলে যাক রশিদ। তারপর সে তার শেষ শিকার মুসলিম মাতব্বরের থেকে বদলা নেবে। মাছ পুকুর থেকে আবার সাঁতরে বুক সমান পানিতে এসে ঠাঁই দাঁড়িয়ে রইলেন রশিদ। চোখ বন্ধ করে গভীরভাবে ধ্যান করছেন নিজের মনের ভিতরের এক অন্ধকার রহস্যময় কুয়োর খোঁজে। আশা করছেন কুয়োয় উকি দিলেই নিজের মনের অস্থিরতা দূর হবে, রহস্যর বাকিটা দেখতে পাবেন তিনি। সিদ্ধান্ত নিতে পারবেন কি করতে হবে এখন, কি আসলে ঘটেছে মনের ভেতরে থাকা এই রহস্যময় কূপ, যার বাস মানবজগতের অনেক গভীরে, যা কিনা একাগ্র চিত্র বিশ্বাস করার মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব। এটা অনেক তান্ত্রিকের জীবন বাঁচায়, তাদের পথ দেখিয়ে দেয় অশরীরী শক্তিকে ধ্বংস করার, যে কোনো অশুভ শক্তির সঙ্গে লড়ার এক অলৌকিক ক্ষমতা দান করে এই কুয়ো। দুপুরে পেরিয়ে প্রায় বিকেল হয়ে যায়। এক মনে বুক সমান পানিতে ধ্যানমগ্ন হয়ে থাকেন রশিদ। তাকে দীর্ঘক্ষণ বাড়িতে ফিরতে না দেখে চুপিসারে পুকুরের কাছে চলে আসেন মোখলেস মাতব্বর। রশিদকে এভাবে পুকুরের পানিতে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন তিনি। অনেক ডাকার পরও কোনো সাড়া দেয় না রশিদ। অভিশপ্ত পুকুরের ভয়ে পুকুরের খুব কাছেও যেতে সাহস পান না তিনি। এরপর এক এক আসতে শুরু করে গ্রামের অনেক লোক। পুকুরের পাড় ঘিরে বাড়তে থাকে লোক ভিড়। সবাই বিস্মিত হয় ধ্যানমগ্নে তান্ত্রিককে দেখে। কেউ কেউ মনে করে মারা গেছেন তান্ত্রিক অভাবে, কেউ বলে পাগল হয়ে গেছে, কিন্তু পুকুরের পানিতে নামার সাহস কারোরই হয় না। পুকুরের ধারে কাছে ভিড়লেন না ছোট ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর মুসলিম মাতব্বর। এই প্রথম পুকুরের 30 ফুট কাছে এলেন তিনি। চিৎকার করে ডাকলেন রশিদকে, উঠে আসার অনুরোধ করলেন। রশিদের নির্লিপ্ত ভাব দেখে মনে হচ্ছে এত চিৎকার চেঁচামেচি ডাক কোনো কিছুই কানে যাচ্ছে না তার। চোখ বন্ধ। সবে জ্বর থেকে উঠে একটা মানুষ এভাবে পানিতে এতক্ষণ থাকলে তার মৃত্যুদূতের সাথে বিশেষ বন্ধুত্ব না থাকলেও বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, আকাশে অর্ধেক চাঁদ, জ্যোৎস্না আলোর কোনো অভাব নেই, তবুও একাধিক টর্চের আলো রশিদের শরীরের উপর থেকে পড়ে আছে। সবাই বিস্মিত, হতভম্ব, কৌতূহলী। হচ্ছেটা কি? একজন মানুষ সামান্য না নড়েও এতটা সময় কোনো উদ্দেশ্যহীনভাবে বুক সমান পানিতে ঠাই দাঁড়িয়ে থাকতে পারে। 7:30টার কিছুটা পরে পুকুরের পাশের কৌতূহলী মানুষের ভিড় এখন আরও বেড়েছে। রশিদ হঠাৎ নড়ে উঠলেন। চারিদিকে তাকিয়ে এত মানুষ দেখে বিস্মিত হয়ে গেছেন তিনি। চারিদিকের প্রকৃতির দিকে চোখ বুলিয়ে বুঝে গেলেন অনেক সময় বয়ে গেছে, রাত নেমে এসেছে। তাকে নড়তে দেখি আশেপাশে সব লোকেদের ভেতর গুঞ্জন উঠল। মোখলেস আর মুসলিম মাতব্বর তার নাম ধরে ডাকতে লাগলেন। তাকে উঠে আসতে বলেছেন, সেদিকে খেয়ালই করলেন না রশিদ। উল্টো ঘুরে সাঁতরে মাঝপথে পুকুরে চলে এলেন। কিছুক্ষণ এক মনে আকাশের দিকে তাকিয়ে রইলেন। বড় একটা শ্বাস টেনে ডুব দিলেন পানিতে। সাঁতরে নিচের দিকে নেমে যাচ্ছেন রশিদ। একসাথে এত অশুভ শক্তির অস্তিত্ব এর আগে কখনোই অনুভব করেননি রশিদ। যদি দুপুরের কিছুর অস্তিত্ব টের পাননি, রাতের বেলা পানি নিচে হলেও এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছে পুকুরের নিচ থেকে। সে আলোতে ঝাপসা এমন অনেক কিছু দেখতে পাচ্ছেন তিনি, যা দেখা উচিত নয়। অনেকগুলো জলজল চোখ তার দিকে তাকিয়ে আছে। যত গভীরে তিনি নেমে যাচ্ছেন তত চোখের সংখ্যা বাড়ছে। শুধু জ্যান্ত চোখগুলি দেখা যাচ্ছে, ওগুলোর কোনো শরীর নেই। অনেক নিচে নেমে গেলেও ফুসফুস শ্বাস নেওয়ার জন্য চাপ দিচ্ছে না। রশিদ জানেন এই পুকুর এত গভীর না, কিন্তু তিনি নামতেই থাকলেন। এর তল তার নজরে এলো না। অন্য কোনো ভুবনে ঢুকে পড়েছেন তিনি। এবার যেন অদ্ভুত হিংস্র সেই চোখগুলোর সাথে সাথে কিছু ছায়াও তার আশেপাশে ঘুরছে টের পাচ্ছেন তিনি। কিছু একটা উৎপেতে আছে তাকে গিলে খাওয়ার জন্য। ভয়। রশিদের মনে সামান্য ভয় নেই, চোখে কিছুটা আতঙ্ক শুধু। তাই তার বিপদ হচ্ছে না। তিনি ধ্যান করে মনের গভীরে সেই রহস্যময় ধোঁয়াশা ভরা কূপের দেখা পেয়েছেন জীবনে এই প্রথম। অনেক তান্ত্রিকই আজীবন সাধনা করেন মনের ভেতরের এই অদ্ভুত কূপের কাছে পৌঁছতে। এই কূপের কাছে সব প্রশ্নের উত্তর আছে, সব সমস্যার সমাধান। এটাই তাকে এই পথে চলতে সাহায্য করেছে।
ময়নার অশুভ দেহ ঠিক ততদিনই ক্ষমতা পেয়েছে যতদিন তার কবর থেকে পুকুরের পথে সুড়ঙ্গটার অস্তিত্ব ছিল। সে কনস্টেবল জামশেদকে হত্যা করতে গিয়ে সুড়ঙ্গটা বন্ধ করে দিয়েছে, নিজের অস্তিত্ব করে দিয়েছে বিলীন। এবার পুকুরের নিচের বিচ্ছুরিত আলো আরো স্পষ্ট হলো, ঝাপসার মতো পুকুরের তলা চোখে পড়ল তার। একসাথে সেখানে অনেকগুলো মানুষ যেন শুয়ে আছে। এই প্রথম ভয়ানক আতঙ্ক অনুভব করলেন রশিদ। আরও কাছে চলে আসতে বুঝতে পারলেন সবগুলো কিশোরী মেয়েদের মৃতদেহ। একেবারে কাছে এসে বুঝলেন সবগুলো মৃতদেহ কেবল একজন কিশোরী মেয়ের, ময়না। প্রতিটি লাশের চেহারা হুবহু এক, পানির কাঁপুনি, আলোর ঝাঁকুনি, ঝাপসা ভাব। এর মধ্যেও সাঁতরাতে পুকুরের তলে পড়ে থাকা সালোয়ার কামিজ পরা 10 থেকে 12টা হুবহু ময়নার মতো দেখতে লাশ পড়ে থাকতে দেখলেন তিনি। স্থির হলেন তিনি পানিতে। তার থেকে 6 ফুট নিচের লাশগুলো। হঠাৎ একসঙ্গে সবগুলো লাশের চোখ খুলে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রশিদের দিকে। রশিদের বুকটা কেঁপে উঠল, ইচ্ছে করলো ছুটে পালায়। তা করলে নিশ্চিত মৃত্যু জানে সে। এই ভয়গুলো তার দেহ ছিঁড়ে ছিঁড়ে খাবে। ময়নার সবগুলো চিত হয়ে পড়ে থাকা লাশের দুই পাশে আরও শুয়ে পড়ে আছে হাত। শুধু একটা লাশের হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। অন্যগুলো চোখের সঙ্গে এই মৃতদেহের চোখের পার্থক্য লক্ষ্য করেন রশিদ। অন্যগুলো চোখে তার প্রতি যে আক্রোশ তা নেই। আর একটু নিচু নেমেই ওটার হাত চেপে ধরলেন রশিদ। বন্ধ হয়ে গেল ওটার চোখ। বাকি লাশগুলো মিলিয়ে গেল শূন্যে। তারপর উঠতে শুরু করলেন পুকুরের উপর দিকে। ওটার কোনো ওজন অনুভব করলেন না অনেকটা পথ। পুকুরের উপরে কাছাকাছি আসতেই ভারী হতে লাগলো লাশটা। লাশটাকে নিয়ে ভেসে উঠতেই শরীরের সব শক্তি ফুরিয়ে গেল তার। তবু উঠলেন। এতক্ষণ ধরে রশিদ ডুব দিয়ে আছে। পুকুরের পাড়ে সব মানুষেরা আতঙ্কে প্রায় শেষ হয়ে গেছে, তবুও নড়ছে না জায়গা থেকে। শেষে তান্ত্রিক লোকটাও মারা গেল দেওয়ের হাতে। রশিদ একটা লাশ নিয়ে ভেসে উঠতে সবাই আতঙ্কে চেঁচামেচি জুড়ে দিল। তার কাঁধে একটা মেয়ের লাশ। কার লাশ? দেওয়ার কাকে খুন করেছে? লাশটা নিয়ে পুকুর সাঁতরে পাড়ে উঠে এলেন রশিদ। তাদের কৌতূহলতা আতঙ্কে জয় করল। সবাই কাছে এসে ঝুলে লাশটাকে দেখল। সাথে সাথে ভয়ে চিৎকার করে উঠল তারা। অবিশ্বাসের বিষয়, তাদের চোখের কোটর ফেটে যাবে যেন। ময়নার লাশ দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে মারা গেছে, কিন্তু তারা সবাই 3 বছর আগে কবর দিয়েছে ওকে। এটা কি করে সম্ভব? এত বছরে লাশের কোনো ক্ষতি হয়নি, আবার এটা কি করে পুকুরে এলো? পরনে সেই সালোয়ার কামিজ। মুসলিম মাতব্বর লাশ দেখে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে বাড়ি চলে গেলেন। রশিদ কারোর কোনো প্রশ্নের উত্তর দিল না। মুখলেস মাতব্বরের কৌতূহলতাও দূর করল না। শুধু বলল, লাশটা আবার জানাজা দিয়ে দূরের কোনো গোরস্থানে কবর দেওয়ার ব্যবস্থা যত দ্রুত সম্ভব করুন। সবের মধ্যে বুঝতে পেরেছেন রশিদের কথা শোনাই মঙ্গল, তাই তারাও মুখলেসের সাথে লাশটাকে কবর দেওয়ার দায়িত্ব নিল। খাটিয়ে আনতে এরই মধ্যে গিয়েছে একজন। এখন আর কিছুই করার নেই রশিদের। মিয়াপুরে তার দায়িত্ব শেষ। এই পুকুরে অভিশপ্ত মুক্ত। কিন্তু মুসলিম মাতব্বরের কি হবে? যতক্ষণ না ময়নার লাশ কবর দেওয়া হলো তিনি আতঙ্কে ঘরের বাইরে বের হলেন না। মানুষের প্রভাবিত করার শক্তি তার কাছে আছে কিনা নিশ্চিন্তভাবে জানে না রশিদ। তবু মুসলিম মাতব্বরের ঘরে গেলেন। তাকে বলার চেষ্টা করলেন প্রকৃত বিপদ যে শেষ হয়ে গিয়েছে বলার ক্ষমতা কারণ নেই। যদিও সে পুকুরে এখনও কোনো অশুভ শক্তি নেই, পরিবারকে রক্ষা করতে এবং অশুভ শক্তি থেকে রক্ষা পেতে নিজের পাপ সবার কাছে স্বীকার করার চাইতে ভালো আর কিছু হতে পারে না। মুসলিম মাতব্বর নির্লিপ্ত রইলেন, মাথা ঝুঁকিয়ে বসে আছেন, মুখে কোনো শব্দ নেই। পরদিন সকালেই আবার সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে মিয়াপুরের থেকে বেরিয়ে এলেন রশিদ। মাতব্বর বাড়ির নারীদের প্রতি তার মায়া এবং ভক্তি জন্মে গিয়েছিল। বাইরের একটা মানুষের সাথে তার পরিবারের মানুষের এত আচরণ করেছে, বিশেষ করে সে যখন ভয়ানক অসুস্থ তখন তাদের অক্লান্ত সেবা শুশ্রূষার কথা স্মরণ হতেই সেটা আরও বেড়ে গেল। তিনি মুখলেস মাতব্বরকে বললেন, দেখেন আপনি স্থায়ীভাবে এখানে থাকতে পারেন কিনা, পরিবারের আপনার দরকার পড়বে। মুখলেস কিছুটা সম্মান দেখিয়ে বলল, মুসলিম ভাই যতদিন আছেন কারোর কোনো দুশ্চিন্তা নাই। রশিদ কিছুটা মুচকে হাসল। মুখলেসই তাকে সাইকেল করে উপজেলা পর্যন্ত পৌঁছে দিল। পথে একটা চায়ের দোকান, চলা আড্ডার বিষয়বস্তুর ভাষা কানে এলো রশিদের। সেই 3 বছর আগের ময়নার মৃত্যু নিয়ে মাতব্বরদের দিয়ে আলোচনা করেছেন তারা। উপজেলায় তাকে নামিয়ে দিয়ে মুখলেস চলে গেল। রশিদ বাস স্ট্যান্ডের দিকে না গিয়ে খোঁজ নিয়ে থানা কোনো দিকে জেনে নিলেন। একটা ভ্যান ভাড়া করে চলে এলেন থানায়। থানার অফিসার তাকে চেনে, বিশেষ করে তার গেরুয়া পোশাক, লম্বা চুলদারি সহ মুখে একবার দেখেই মনে গেঁথে থাকে। জ্বরের ঘোরে রশিদ যখন বিছানায় পড়েছিল তখন নাকি অফিসার সুরঙ্গ নিয়ে টুকটাক কিছু প্রশ্ন করেছিলেন তাকে। মুখলেস জানায় রশিদও ঘরের ভেতর থেকেই টুকটাক উত্তর দিয়েছিল।
থানার অফিসার তাকে বসালেন, চা আনলেন। রশিদ তাকে জানালো সে ঢাকায় চলে যাচ্ছে। এরপর কিছু সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিয়ে শুরু করলেন রশিদ, যেটা করার জন্য তিনি থানায় এসেছেন। 3 বছর আগের ময়নার মৃত্যু থেকে আজ পর্যন্ত সমস্ত ঘটনা সবিস্তরে বর্ণনা করলেন। ময়নার খুন এবং খুন ধামাচাপা দেওয়ার সঙ্গে কে কিভাবে জড়িয়েছিল সব। হতভম্ব হয়ে সবটা শুনলেন পুলিশ অফিসার। তিনি যদিও ভূতপ্রেত বিশ্বাস করেন এবং পুলিশি ফাইলে এসব তথ্যের কোনো মূল্য নেই, তবু রশিদের বলার ভঙ্গিতে এবং প্রত্যেকটা খুনের পেছনের উদ্দেশ্য এবং কারণ শুনে যেন সব কথা বিশ্বাস করতে ইচ্ছে করল তার। তারা কিছুতেই এই 3টা খুনের রহস্য উন্মোচন করতে পারেনি এতদিন, তাই খুনের দ্বিতীয় কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে। থানার অফিসার কিছুটা হতাশভাবে বললেন, দেখুন আপনি তান্ত্রিক মানুষ, আপনার বিশ্বাস আমি আঘাত করছি না, কিন্তু 3 বছর আগে মারা যাওয়া একটা মেয়ে এসে খুন করে গেছে তার খুনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের। এটা পুলিশ হিসেবে আমার পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না। অবশ্য আপনি যে ঘটনা বললেন, ময়নার যদি সত্যি খুন হয় তাহলে আমরা তার খুনিকে আইনের আওতায় আনতে পারতাম, কিন্তু আপনি বললেন তারা সবাই ময়নার হাতে মারা গিয়েছে। মুসলিম মাতব্বরের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এখন। দেখুন অফিসার ভাই, আমি ময়নার হয়ে আপনার কাছে বিচার চাইতে আসি নাই। শহরে ফিরে যাচ্ছে, আমার মনে হলো এইসব কথা আপনার জানানো উচিত, তাই জানিয়ে গেলাম। যাওয়ার আগে রশিদ শুধু জানতে চাইল, ময়নার বাবা মায়ের কোনো খোঁজ আপনারা জানেন? অফিসার 10 মিনিট সময় নিল, তারপর জানালো 1 বছর আগে রেল লাইনে আত্মহত্যা করেছেন তারা। চমকে উঠলেন রশিদ, এটা তার জানা ছিল না, গ্রামের কেউ বলেনি তাকে। ধন্যবাদ দিয়ে থানার বাইরে বেরিয়ে এলেন রশিদ। পথ চলতে চলতে ভাবছেন, হোসেন মিয়া আর তার স্ত্রীও কি মৃত্যুর পরের জগৎটা এড়িয়ে এই জগতের থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? হয়তো মুসলিম মাতব্বরের মৃত্যুর ভার তাদের উপর দিয়েই ময়নার নিজেদের অস্তিত্ব বিলীন করেছে। বাকি একটা খুন তারা করবেন মুসলিম মাতব্বরকে কোনো একদিন রেল লাইনে পেয়ে। না, হয়তো তারা মুক্তি পেয়ে গেছে। ময়না রশিদের উপরই সব দায়িত্ব দিয়ে চলে গেছে, তার দায়িত্ব সে পালন করেছে। মুসলিম মিয়ার মনে পাপবোধ রেখে এসছেন তিনি। পুলিশ অফিসারের মনে জাগিয়েছিল কৌতূহলতা, দুটো এক হয়ে গেলেই হলো। হয়তো আইনের বিচার তার প্রাপ্য। মোবাইল ফোনটা বেজে উঠল। মিয়াপুরে এটা প্রায় অচল ছিল। কল করেছেন তার উস্তাদ জালালউদ্দিন মাতব্বর। হাঁটতে হাঁটতে ফোনে সব কথা জানালো ওনাকে রশিদ। হতাশ কণ্ঠস্বর ভেসে আসলো ওপাশ থেকে উস্তাদের, তুমি একজন তান্ত্রিক, পুরো ঘটনায় তোমার তান্ত্রিকতার ভূমিকায় চোখে পড়ল না। অনেক ইচ্ছাকৃত ত্রুটি ছিল তোমার। পুরো ঘটনায় তুমি একজন সাধারণ মানুষের ভূমিকা পালন করেছ। মনে হচ্ছে তুমি শ্বশুরবাড়িতে গিয়েছিলে, হঠাৎ একটা রহস্য মুখে পড়ে গেছো। তুমি যে তান্ত্রিক, শহর থেকে ওরা তোমাকে পুকুরের অশুভ শক্তি তাড়াতে নিয়ে গিয়েছিল। এই রহস্য সমাধান করতেই হবে, এসব চিন্তা তুমি মাথায় এনো না। অনেক কিছু আয়ত্ত করা এখনো তোমার বাকি রশিদ। সবে তো বললাম আপনারে, শেষে আপনি কিন্তু তন্ত্র সাধনার ওই কোপটা পেয়েছিলাম ধ্যান করে। তাই তো বললাম অনেক কিছু শেখার আছে, নইলে বলতাম বিদায় হও। আমি ভাবছিলাম অসুস্থতার কথা শুনে আপনি আসবেন মিয়াপুরে। আমি নাক গলাই না। আচ্ছা, যে কারণে কল দিলাম, আমি আজকে এক জায়গায় রওনা দিতেছি। আমারে ঢাকায় পাবে না কিছুদিন। কোথায়? একটা গ্রাম, আফসারপুর। সেখানে নাকি একটা প্রাচীন পুকুরে গত 1 বছর 6 জন কিশোরী মেয়ে নিখোঁজ হয়েছে। বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কোনো প্রাচীন দেওয়ের কাজ এটা। আমি যাব আপনার সাথে। মরতে না। কল কেটে দিলেন জালালউদ্দিন মাতব্বর। রোমাঞ্চ আর উত্তেজনায় কাঁপছে রশিদ। মিয়াপুরের চিন্তা মাথা থেকে বেরিয়ে গেছে। আবার কল ঢোকালো। যে করে হোক ওস্তাদকে রাজি করাতেই হবে। এমন একটা কিছুর অপেক্ষায় ছিলেন তিনি অনেকদিন। এরকম একটা অলৌকিক অশুভ শক্তির মুখোমুখি হওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা থেকে নিজেকে কিছুতেই বঞ্চিত করতে চান না তিনি। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।